আমি শুরুতেই আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। তো দৃষ্টিশক্তিটা আমার মনে নেই কত সালে, আমার আব্বা আম্মা বলছেন আনুমানিক মনে হয় যে 3-4 বছর মানুষের শিশু তখন। তো আমার দৃষ্টিশক্তি হারানোর কিছু রোগের আক্রান্ত ছিল, সেটা হলো টাইফয়েড, যেটা আম্মার মুখে শুনছি। মানে 3-4 বছর বয়সে আপনার টাইফয়েড হয়েছিল? আচ্ছা আচ্ছা। তারপরে এবং আমি অন্যান্য রোগের আক্রান্ত এবং ভুল চিকিৎসার কারণে কবিরাজ, যেটা আমাদের গ্রামাঞ্চলে একেবারেই যুক্তিসঙ্গত না, এটা পূর্বে ব্যবহৃত হতো যে কবিরাজ প্রথা, যে কোনো হলে যে গ্রামের ভূত জিন, এরকম ভুল চিকিৎসার কারণে আমার দৃষ্টিশক্তিটা আসলে আমি হারিয়েছি। তো যাই হোক, দৃষ্টিশক্তি হারানোর পরে যখন আমি আস্তে আস্তে বড় হতে থাকি, তখন আমরা ভাই ছিলাম 4 ভাই 1 বোন। ভাই বোনের মধ্যে আমি 4, বোন হলো 1। জি। আপনার বাবা কি করতেন? তো আমার আব্বা একজন সামান্য দিন দরিদ্র কৃষক, মানে একেবারেই গরিব কৃষক যেটাকে বলে। জি জি। আচ্ছা। তো 5 ভাই বোন? আমরা 5 ভাই বোন। আমি কি আর করব, বাড়িতেই থাকি, খেলাধুলা করি। তো দৃষ্টিশক্তি নেই আমার, এটা আমি কল্পনা করি তখনই মানে যখন কোথাও দৌড়াইতে যাই, ঘুরতে যাই, যখন কোথাও যায় আঘাত প্রাপ্ত হই বা বাধা বিঘ্ন হই, তখনই আমি বুঝতে পারি যে আসলে আমার দৃষ্টিশক্তি নেই। তো এভাবে প্রায় আনুমানিক 7, 8, 9, 10, 11, 12 বছরের মধ্যে হয়ে যাবে বয়স। একজন ব্যক্তি, আমার এই পাড়া প্রতিবেশী শ্রদ্ধেয় বড় ভাই, বর্তমানে তিনি প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয় আমাদের গ্রামের, তিনি আমাকে তথ্য দিলেন, তুমি যদি ইচ্ছা করো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্কুল আছে, সেখানে তুমি পড়তে পারো। তখন আমি ওই স্কুলের উদ্দেশ্যে আমার আব্বাকে বললাম। আমার আব্বা একটু এই বিষয়টা অবগত না, যেহেতু আমাকে উনি নেগেটিভ ধরনের কথা বললেন, যে নাবোধক শব্দটা ব্যবহার করলেন। মানে ঠিক কি বললেন মনে আছে? তিনি বললেন যে অন্ধ মানুষেরা আর কি করবে, এরা লেখাপড়া কোথায় থাকে, কত ভালো মানুষই তো কিছু করতে পারে না, তো অন্ধ মানুষ লেখাপড়া কি? এটা আপনার বাবা আপনাকে বললেন? জি। আর আপনার 10-11 বছর পর্যন্ত আপনার তখন স্কুলে যাওয়ার সুযোগ হয়নি? জি না। এবং কোন এক প্রতিবেশীর কথা শুনে আপনি স্কুলের কথা বাবাকে বললেন, তাই তো? জি জি। ওকে, হ্যাঁ বলুন। এখানে একটা বিষয় একটু নোট করি প্রিয় শ্রোতা, ওনার ছোটবেলায় যে টাইফয়েড হয়েছিল, সেই টাইফয়েডের কারণে ওনার চোখ দুটো ওনাকে হারাতে হয়, এবং এটা গ্রাম্য কবিরাজি চিকিৎসা করে এটা ভালো করা সম্ভব হয়নি। ওনার বাবার সে সামর্থ্য ছিল না। ওনার কথা শুনে আপনারা বুঝতে পারবেন। ওনার বলার জায়গাটা একটু ছেড়ে ছেড়ে থেমে থেমে, রেডিওতে বলাটা খুবই গুরুত্বপূর্ণ, দেখার যায় না, যে কারণেই শুনতে গিয়ে অনেক সময় আপনাদের জায়গাটি থেকে একঘেয়েমি আসতে পারে। আপনাদের সবাইকে আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করছি, উনি যে এতটুকু সামর্থ্য নিয়ে আপনাদের সামনে এসছেন, আপনাদের দুয়ারে এসছেন, সেই জায়গাটা থেকে অন্তত সবাই ভালোবেসে তার কথাগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। এবং অনুষ্ঠানের শুরুতেই আমি আজকে আমার হেলথ 920 সকল লিসনারদেরকে বিনীত অনুরোধ করব যে এই অনুষ্ঠানটি আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন। আমি যতগুলো অনুষ্ঠানে আপনাদেরকে শেষ পর্যন্ত শোনার রিকোয়েস্ট করেছি, দিজ আর দ্য মোস্ট এক্সক্লুসিভ স্টোরি এভার। এই অনুষ্ঠানগুলো আমাদেরকে কোনো না কোনোভাবে উপকার করেছে ব্যক্তি জীবনে। সুতরাং প্লিজ আপনারা আজকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। একটু ঘুম ঘুম আসলেও 1 কাপ চা হাতে নিয়ে একটু কষ্ট করে শুনবেন প্লিজ। তারপরে আমি স্কুলে আব্বা দিবেন না, একদিন আমি ওনাকে ভালো করে বললাম যে আব্বু দেখেন, আমাকে বিক্রি করবে মানুষ, তাহলে আমাকে কাজ কি, আমাকে তো কোনো কাজ হবে না। আপনাকে বিক্রি করবে মানুষ মানে? আমার ফ্যামিলিতে সবারই ধারণা ছিল যে আমাকে নিয়ে মানুষ বিক্রি করবে, বিক্রি করে দিয়ে। ও মানে আপনাকে কোথাও একটা শিশু পাচার করে দিবে? জি জি জি। আচ্ছা আচ্ছা। বললাম যে আমাকে যে বিক্রি করবে তা আমাকে তো লাভ নাই, আমি তো কিছু করতে পারবো না, তা আমি বিক্রি করুক না, আপনি আমার চলেন, একদিন আমার সাথে চলেন, আমাকে দেখেন একটু। জি। তখন আমার আব্বা রাজি হয়ে গেলেন। রাজি হলে পরে আমাকে নিয়ে গেলেন নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, চন্দ্রনাথ স্কুল কলেজের। সেখানে আমার একজন দেওয়ান শুকুর মোহাম্মদ স্যার, যিনি রিসোর্স শিক্ষক, ওনার সহযোগিতা নিলাম, তো নিয়ে আমাকে ভর্তি করলেন। তখন এখানে আমি ভর্তি হলাম, আমার স্কুলের বর্ণগুলো শিখতে শুরু করলাম। আচ্ছা, তো স্কুলটাতে আপনি বর্ণ কিভাবে শিখলেন? আপনি তো চোখে দেখছেন না। আমি দেখি নাই, কিন্তু আমাদের সংখ্যা, আমাদের ব্রেইল পদ্ধতিতে। ওই স্কুলে ব্রেইল পদ্ধতি ছিল? জি জি। ওকে। তো ব্রেইল পদ্ধতিতে শিক্ষা শুরু করলাম, কিন্তু দুর্ভাগ্য 1 বছর যেতে না যেতেই স্কুলটি বন্ধ হয়ে গেল। স্কুলই বন্ধ হয়ে গেল? স্কুল হোস্টেল বন্ধ হয়ে গেল। স্কুল হোস্টেল বন্ধ হয়ে গেল। কার্যক্রম ঠিক আছে, কিন্তু হোস্টেল বন্ধ হয়ে গেল। হোস্টেলটা চলতো এটা মানুষের সহযোগিতায়, আর এটার যে বেতনভুক্ত রিসোর্স স্যার ছিলেন, তিনি সরকারি বেতনভুক্ত ছিলেন। জি।
এমত অবস্থায় যেহেতু এখানে আমরা কোনো কিছু করতে পারলাম না, তখন আমার এই 1 বছরে একটা ইচ্ছা, অনেক বড় একটা ইচ্ছা জাগলো যে আমি আসলে কি করব, আমার তো এই পড়াশোনা করার দরকার, কোথায় যাব, কিভাবে আমি পড়াশোনার সুযোগ পাবো, এটা আমি চেষ্টা করে যাচ্ছি। তো এইভাবে আমি আমার গ্রাম থেকে এখানে এসে পড়াশোনা শুরু করছি। করে তো কিছুদিন যেতে না যেতেই আমি যেহেতু নিজের একজন অভাবগ্রস্ত মানুষ, আমার পরিবারও অভাবগ্রস্ত, টঙ্গী সমাজসেবা অধিদপ্তরাধীন একটা ERPS কেন্দ্র, জি, সেইখানে প্রশিক্ষণের জন্য, এই পড়াশোনা চলাকালীন সময় প্রশিক্ষণের জন্য 6 মাসের জন্য আমি আসলাম। আচ্ছা, এসে ওখানে প্রশিক্ষণ নিলাম, যেটা হলো মোবিলিটি ঠিক বুঝলাম না। মানে দৃষ্টি প্রতিবন্ধীদের চলার জন্য যে সহায়তা, আচ্ছা, যে হোয়াইট কেন ব্যবহার করা, যে সাদা ছড়ি। জি, এটা কত বছর বয়সে আপনি নিলেন? এটা আমি যখন ওই 12-13 বছর বয়স, 12-13 বছর বয়স, মানে মোটামুটি আমি ভালো বুঝি তখন থেকে আর কি। আচ্ছা আচ্ছা, তখন এটা নিলাম, নেওয়ার পরে আবার বাড়িতে চলে গেলাম, আবার পড়াশোনা শুরু করলাম। তখন আমি ক্লাস 7-এ পড়ি, 7ম শ্রেণীতে। জি, এখন কোথাও থেকে কোনো উৎসাহ আমি পাই না, আমার আব্বা আম্মা শক্তি নেই, বা থাকলেও তারা এটা মানে শক্তি যা পড়াশোনা কর ভালো হবে, বা গ্রামবাসী এরকম কোনো কিছু উৎসাহ উদ্দীপনা আমার নেই, মানে সম্পূর্ণ নিচে ইচ্ছাতেই করতে হচ্ছে যা করছেন। সম্পূর্ণ নিজের ইচ্ছাগত ভাবে। আচ্ছা তখন আমার দেখলাম যে না, আমার ইচ্ছা এটা দরকার। আচ্ছা, তখন আমি ভাবলাম যে আসলে আমি তো নেত্রকোনা কিছুই করতে পারবো না মনে হয়। দেখি তাহলে যেহেতু কিছু করতে পারবো না, আমার পরিবারের মধ্যে আমি বোঝা হয়েই থাকবো সারা জীবন, আমার তো জীবন এইভাবে শেষ, এভাবে শেষই, তাহলে আমি দেখি কি করতে পারি। আমি আসলে এক ধরনের অজ্ঞানের মতো আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে আমি কোথায় যাব, নিজে আমি এটা এরকম টার্গেট নেই যে আমি তো আমি বললাম দেখি কোথায় যেতে পারি। একটা বিষয় এখানে একটু সবাইকে নক করছি, একটা যেটা হচ্ছে যে সে চাইতো কিছু করতে পরিবারে, হ্যাঁ, এবং সে প্রথমত স্কুলে ভর্তি হতে চেয়েছে, কিন্তু তার বাবা বলেছে যে তোমাকে ছেলে ধরাটা ধরে নিয়ে যাবে, তুমি চোখে দেখতে পাও না। কিন্তু ও বাবাকে বুঝিয়েছে যে না, আমি তো চোখে দেখতে পাই না, আমাকে দিয়ে কি করবে ছেলে ধরাটা, সুতরাং আমাকে স্কুলে ভর্তি করে দাও। তারপর এক পর্যায়ে বাবাকে দিয়ে কোন রকম রাজি করিয়েছে বাড়ির আশেপাশে কোন একটা স্কুলে, যেখানে প্রতিবন্ধীদেরকে পড়ানো হতো এবং ব্রেল পদ্ধতিতে, সেখানে আবাসিক থেকে ওনাকে পড়তে হতো। তো 1 বছর পরে ওই আবাসিক সিস্টেমটা বন্ধ হয়ে যাওয়ার পরে ওই স্কুল থেকেও তাকে চলে আসতে হয়, কারণ ওটা আসলে তার গ্রামের বাড়ি থেকে অনেক দূরে ছিল, ওখানে গিয়ে তার স্কুল করাটা সম্ভব ছিল না। এর পরবর্তীতে আপনি কোন একটা এনজিওতে গিয়ে অন্ধরা কিভাবে চলেন সেটা একটু ট্রেনিং নেন। কিন্তু একটা জিনিস বুঝতে পারছিলাম, একটা ডিস্যাটিসফ্যাকশন আপনার মনের মধ্যে সবসময় কাজ করতো যে আপনি কি করবেন, এবং কেউ আপনাকে কোনো ধরনের উৎসাহ দিচ্ছে না, এবং সেজন্য আপনি বাড়ি থেকে কোনো একদিকে রওনা হয়েছেন। তখন আমি ওই ট্রেন যুগে নেত্রকোনা শহরে এসে আমি চলে গেলাম ময়মনসিংহ তে বাহাদ্রাবাদ ঘাট, যমুনা তখন ওই স্টিমারে পার হইয়া একতা আন্তনগর ট্রেন যুগে আমি রাজশাহীতে চলে গেলাম। আপনি কিভাবে রাজশাহীতে গেলেন? বিশেষ করে রাজশাহী কি আগে থেকে টার্গেট ছিল? না, টার্গেট ছিল বলতে ময়মনসিংহ আসার পরে আমি কোথাও যাব এরকম একটা কল্পনা, যে আমি হয়তো দেশে থাকবো না, জানতাম আগে থেকে, একটু কল্পনা ছিল আমার যে আমার ওই ভারতে একটু সুযোগ সুবিধা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভালো আছে, তো সেই জায়গায় একটু আমার মাথায় কাজ করতেছে, দেখি আমি সেই জায়গায় যেতে পারি কিনা। মানে আপনার জানা ছিল যে ইন্ডিয়াতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা সুযোগ সুবিধা আছে। জি। ইন্ডিয়ার কোথায় আছে এটা আপনি কি জানতেন? এটা কলকাতা, আচ্ছা, টিটাগড় রামকৃষ্ণ মিশন মন্দির গেট। রামকৃষ্ণ মিশন মন্দির গেটে প্রতিবন্ধীদের জন্য কি আছে ওখানে? দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্কুল আছে। তো আপনাকে এই তথ্যটা কে দিয়েছিল? এই তথ্যটা দিয়েছিল ফরিদপুর থেকে একজন ভদ্রলোক, সেও দৃষ্টি প্রতিবন্ধী। আপনি যে রাজশাহীতে গেলেন, আপনি টাকা পয়সা পেলেন কোথায়? হ্যাঁ, আমার টাকা ছিল সাথে। কত টাকা ছিল? আমার টাকা ছিল 300 টাকা ছিল। 300 টাকা আপনি পকেটে নিয়ে রওনা হয়ে গেছেন? জি জি। কত সালের দিকে মনে আছে সেটা? সাল মনে না থাকলে 93-94। বয়স তখন কত? 14-15 এরকম বয়সে। আচ্ছা, ঠিক আছে। আমি একটু বড় হয়েই কিন্তু স্কুলে পড়তেছিলাম। হ্যাঁ, সেটা তো আমরা প্রথমে শুনেছি। বলুন তারপরে আপনার এই বলতেছে যে হিলি একটা স্টেশন আছে, রেল স্টেশন, ওই হিলি স্টেশন থেকে পিছন সাইডে প্রায় 10-50 হাতের মধ্যেই বর্ডার। আচ্ছা, তো ওই দিক দিয়ে তুমি যেতে পারবা। আমি কিভাবে যাবো, যে এখান থেকে তুমি ট্রেন উঠবা, পার্বতীপুর ট্রেনে কি তথ্য দিল যে ওই ট্রেন হিলি যায়। আচ্ছা, অনেক কিছু কিন্তু আমার মনে নাই এখন। তারপর আমি বলতেছি যতটুকু আমার আছে। তারপর হিলিতে আমি গেলাম, হিলি দিয়ে আমি বর্ডার পাস করব। তখন আমার একটা কল্পনা ছিল যে আমি যে ভারতে যাব, ভারতের লোক কি আমার ভাষা বুঝবে কিনা, রাইট, আমার কথা বুঝবে কিনা, কারণ তারা হিন্দি বলে,
কিন্তু এখন যে নর্থ বেঙ্গলের যে ভাষা এখন, এটা কিন্তু আমি জানতাম না যে এত সুন্দর ভাষা আছে কলকাতায় বা ভারতে। যাই হোক, তখন আমি ওই একটা ওয়াল এতটুকু উঁচুই, আরো নিচু, এটা ধরে দাঁড়াইলাম বর্ডারের। অনেকে বড় বড় কথা, বিএসএফ তোমাকে গুলি করবে। তো আমার ইচ্ছা একটাই যে আমাকে গুলি করলেই কি হবে আর না করলেই কি হবে, আমার তো জীবন শেষই, মানে আমি সবকিছু ত্যাগ স্বীকার করার মতো। তখন যাই হোক, ওই পার থেকে একজন অল্প বয়সী মহিলা, সে বলতেছে, দাদা তুমি এই পারে আসবে। তখন আমার আবার কল্পনা হলো যে কি ব্যাপার, এ তো কত সুন্দর ভাষা, কিন্তু আমার ভাষা বুঝতেছে। আমি বললাম, জি দিদি আমি আসবো। তো তুমি কোথায় যাবে? তখন বললাম যে দিদি আমি কলকাতা যাব। দাদা তুমি তো অনেক দূর কলকাতা এখান থেকে, কিন্তু কিভাবে যাবে? দিদি আমি তো এই বিষয়ে জানি না, তো আপনি যদি দিদি আমাকে একটু সাহায্য করতেন। তখন বলতেছে, আচ্ছা দাদা তাহলে আমি তোমাকে একটু সাহায্য করি। তখন তিনি নিজ হাত দিয়ে বর্ডার পাস করার পর 1 থেকে 150 গজ দূরেই বাস স্ট্যান্ড, তো ওই বাসে উনি উঠায় দিয়ে আসলেন। আমি কোথায় যাব, আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটাই সত্য, কিন্তু বাস কোথায় যাচ্ছে আমি জানি না। আমার কাছে 300 টাকা ছিল শুরুতে, কিন্তু এখন কিন্তু 200 টাকা। আচ্ছা, তো আমার এই টাকা তো আবার এখন রুপি বানাইতে হবে, এখন তো আর টাকা চলবে না বাংলাদেশের টাকা। তখন আমাকে ওই ভদ্র মহিলাই 164 টাকা না কত টাকা দিয়েছিলেন। মানে আমি বাসে উঠলাম, বাস ভাড়া নেয়নি আমার কাছ থেকে, বলছিল ওই ঠিকানাটা আমার মনে নাই। তারপরে আমি ওইখান থেকে নেমে আবারও উঠলাম, আবার আরেক বাস, সেই বাস যাবে মালদা। আচ্ছা, অনেক লম্বা পথ। মালদা গেলাম প্রায় সন্ধ্যা 7টা-8টা বাজতে পারে আনুমানিক। এখন অবশ্য একটু ভালো লাগতেছে, যেহেতু বাংলা ভাষার সবকিছু বুঝতেছে সবাই। এখন কিন্তু আমার ততটা ভয় আর নাই, কারণ আমি আমার কথা বুঝতেছে সবাই। তো আমি মালদা পর্যন্ত গেলাম, আমি 1 টাকাও ভাড়া দিই নেই আমার কাছ থেকে। ওকে। মালদা যখন যায় নামলাম, নামার পরে রবীন্দ্রসঙ্গীত আর নজরুলসঙ্গীত এত সুন্দর, মানে সাউন্ড বক্সের মধ্যে বাজতেছে, আমার বাংলাদেশের মতো। তো মালদা রেল স্টেশনে যাওয়ার পর আমার একটু খিদা পাইলো, 2টা পরোটা নিলাম 1 টাকা, মানে 1 রুপি, এবং এটার মধ্যে আলু ভাজি শুধু ছিল। তখন ওই 2টা খাইলাম, খায়ার ট্রেনে উঠলাম, কিন্তু ট্রেন কোথায় যাবে আমি জানি না। তো আমি জিজ্ঞেস করলাম ট্রেন ছাড়ার পরে যে এটা শিয়ালদা যাবে। শিয়ালদা কত দূর? আগামীকাল রাত না সকাল 8টার মধ্যে যায় পৌঁছতে পারবা, এরকম একটা সময় দিচ্ছে মালদা থেকে কলকাতা। এই যে আপনি ওখানে চলে গেলেন মালদাতে, আপনার সেই প্রাণের তেষ্টা মেটানোর জন্য যে আপনি এরকম একটা স্কুলে গিয়ে যে কোনো ভাবেই হোক লেখাপড়া করবেন, আপনি কি বাড়িতে জানিয়ে গিয়েছিলেন যে আপনি কোথাও যাচ্ছেন? না, জানেন বাড়িতে কিচ্ছু জানেন না? কিচ্ছু জানেন। খুবই ইন্টারেস্টিং, এবং একটা অন্ধ মানুষের লেখাপড়া শেখার যে চাহিদা, তীব্র চাহিদা, এটা কত বড় হতে পারে তার একটা বেস্ট এক্সাম্পল হবে আজকের এই হ্যালো উইথ 920। আমি সবাইকে আবারও বলছি যে আজকের এই হ্যালো উইথ 920 শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য। আচ্ছা, আপনি তখন কোন ক্লাসে পড়ছিলেন মনে আছে? যখন আপনি ক্লাস 7-এ পড়ছিলেন। ক্লাস 7-এ পড়া অবস্থায় নিজ চেষ্টায় পকেটে 400 টাকা নিয়ে আপনি কলকাতা, 300 টাকা নিয়ে কলকাতার মতো জায়গাতে চলে যাচ্ছেন। ওকে, বলুন তারপর। আচ্ছা, তখন আমি আবার কিছু ওই একটা স্টেশনে স্টপেজ দেওয়ার পর আমি নেমে পড়লাম। আচ্ছা, নেমে পড়লাম যে দেখি আমি আর কিছু খেতে পারি কিনা, আমার খিদা পাচ্ছে। আমার তো ফ্রি, আমি তো যাবই, শিয়ালদা যাবই, আজ হোক কাল হোক তো যাব। এখন তো ভাই যে ট্রেনে আসুক দরজা খুলে না একটারও। আবার স্টেশন মাস্টাররা যে কিন্তু আমরা যাবো বলি তারা বাবু বলে, বাবু বলতো। দেখ একজন বাবু খেয়াল করছে যে আমি 2-3টে ট্রেন করছি, একটাও আমি উঠতে পারিনি। আরেকবার ওই আরেক ট্রেন আসলে বাবু, স্টেশনের বাবু, উনি উঠায় দিলেন একটা দরজা খুলে। ওঠার পর সৃষ্টিকর্তার মর্জি আমি জানি না, একজন ব্লাইন্ড মানুষ আমার মতো, উনি বর্ধমান যাচ্ছেন, জি, ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। তো আমি তো আর দেখি নাই যে উনি দৃষ্টি প্রতিবন্ধী কিনা। আরেকজন ভদ্রলোক আমাকে বলে যে আপনার মতো একজন লোক এখানে আছে। তো উনার সাথে কথা বললাম। উনি কথা বলা 2-4টা লাইন কথা বলার পরে উনি ইংলিশে স্পিকিং করা শুরু করলেন। ওকে, তো ইংলিশে স্পিকিং শুরু করলে আমি কিন্তু ইংলিশে এত কিছু ভালো জানতাম না। আমি ধরতে গেলেন যে তুমি কেমন আছো, কোথা থেকে আসছো, এগুলো আমি বুঝছি, কিন্তু পরে যে কি বলছেন আমি আর কিছুই বুঝতে পারিনি। ওকে, তখন আমার একটু কানেও সমস্যা ছিল,
এখনো আছে যেটা, জি। আমি কিন্তু এরকম এখনো আছে। তো যাই হোক, পরের দিন আমি শিয়ালদায় গেলাম এই ট্রেনে, যেয়ে সকালে রেল রেল স্টেশন ক্রস করলাম, করার পর একটু হাত মুখ ধুইলাম, ধোয়ার পরে দেখলো লেবু 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 ডাকছে। এই লেবু করে ডাকতেছে। আমার একটা চিন্তা হলো যে লেবু কি জিনিস আমি দেখবো। আমি তো এটা হলো যে আমি হাত দিয়ে দেখবো না, আমি কিনে দেখবো। যদি লেবু থাকে আমি ব্যাগে রাখবো, লেবু না থাকলে অন্য কিছু থাকলে আমি ব্যাগেই রাখবো। তবু আমি এটা বলবো না, বলতেছি না আর কি। আমার একটা লজ্জা, মানে কার কাছে আমার একটা থাকে যে আমি কার কাছে হার মানবো না সহজে, একটা জেদ আমার ছিল। আমি মানে ইচ্ছা করলে বলতে পারি যে ভাই লেবুটা আমার দেখান তো, ওইটা আমি বলতেছি না। ভাই লেবু কত করে? কয় 1 টাকা 50 পয়সা হালি। ওকে। তো আমি 1 টাকা 50 পয়সা হালি নিলাম, নিয়ে হাতে নিয়ে দেখলাম কমলা। ও, ওটাই হচ্ছে মানে লেবু বলে বিক্রি জি করছে। জি। ওকে। আমি তো অবাক হইলাম যে এখানে 1 টাকা 50 পয়সা হালি, এত সস্তা। নিলাম আমি 1 হালি কমলা। তখন কিন্তু আমার বাংলাদেশে কমলার দাম ছিল 20 টাকা 30 টাকা মনে হয়, 50 টাকা। তারপরে আপেল 10 টাকা, 8 থেকে 10 টাকা কিলো, যেটা বাংলাদেশে মনে হয় 70-80 টাকা কিলো ছিল তখন। আচ্ছা। আচ্ছা, তখন আমি ওই আপেল আর ওই কমলা এই ফল ফলান্তে বেশি করে খাইতাম। আচ্ছা, একটা মজার ব্যাপার হলো, একজন হিন্দু মেয়ে, আর্ট কলেজ নাকি ওখানকার একজন ছাত্রী, নাম দীপালি ছিল। সে আমাকে বলল, তথ্য দিল এবং বলল যে আমার বিস্তারিত ঘটনা করার পর যে আমি আপনাকে সাহায্য করব, কোথায় যেতে চান, কিভাবে কি করতে চান আপনি আমারই করেন। তো আমি ভয় ছিল যদিও, তারপরে বললাম যে আমি অমুক অমুক জায়গায় যেতে চাই, আমাকে একটু সহায়তা করেন। তো এখানে একটা জিনিস কি, ওই ট্রেনগুলোর মধ্যে আপনার ওই মেয়েদের জন্য আর ছেলেদের জন্য পৃথক পৃথক আমি কোনো কিছু পাইনি, যেখানে ছেলেরা মেয়েরা একইভাবে বসবে, আমি এরকম দেখলাম। তো এই মেয়ে আমার ইয়াতে চলে আমার সাথে বর্ধমান গেল, বর্ধমান। তো বর্ধমান গিয়ে সে আমাকে নিয়ে একটা প্রতিষ্ঠানে যাবে। আসলে এটা ঠিকানাবিহীন, সেও জানতো আনুমানিক, আমিও জানতাম আনুমানিক। সেখানে যাওয়া হয়, পরে আমরা এটা পাইনি ঠিকানাটা। আচ্ছা। না পাওয়ার সত্ত্বে হ্যাঁ, আমার পরিচয় যেটা রামকৃষ্ণ মিশন মন্দির গেট, সেই স্কুলে গেলাম। তারপরে দেখলাম যে না, আমাকে গ্রহণ তারা করবে না, কারণ আমার ভিসা নেই, পাসপোর্ট নেই, সরকারি বিধি বিধানের কোনো কিছুই নেই আমার কাছে। তারা আমাকে সার্টিফাই করলো না। না করার পর আমি আর কি করব, হাওড়া গেলাম, দমদম, তারপরে আসানসোল। মানে এখন যেভাবে খুশি সেভাবে করতেছি, মানে এখন আর আমার কোনো ইয়া নেই। আমি বাংলাদেশে আসবো কি আসবো না সেটার আমার ইয়া নেই, মরবো না বাঁচবো তাও আমার কোনো কল্পনা। তখন পর্যন্ত আপনি কলকাতায় যেতে পারেননি? জি, তখন পর্যন্ত আপনার কলকাতায় যে স্কুলটার টার্গেট ছিল তখন পর্যন্ত সেখানে যেতে পারেননি? জি যেতে পারছি, ওই যে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন গিয়েছিলেন? জি গিয়েছি। যাওয়ার পরে ওখানে তো আপনার ভর্তি হওয়ার কথা ছিল, আপনি কেন ভর্তি হতে পারলেন না, কি সমস্যা? ভর্তি করবে না তারা, কারণ আমি বাংলাদেশি। কথা বলেছিলেন আপনি কারোর সঙ্গে? জি, কথা বলেছিল। কথা বলার পরে কি দাঁড়ালো? তারা বলছে তুমি পাসপোর্ট ভিসা নিয়ে এসো বাংলাদেশ থেকে, তুমি স্থায়ী নাগরিক না এখানকার, তোমাকে এখানে সার্টিফাই করা হবে না। ওকে, তারপরে আপনি ওখান থেকে বিমুখ হয়ে ফিরে পুরো কলকাতায় নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছেন? জি জি। আচ্ছা, বলুন তারপর। তখন বেড়াচ্ছি, তখন আমি আবার ওই 1, 2, 3, 4, 5, 6 দিন, 7ম দিনের মাথায় আমার জ্ঞান আসলো যে আমি তো ঘুরলে লাভ হবে না, তাহলে তো একই কাহিনী হলো। থাকতেন কোথায় ওই সময়টাতে? আমি প্রায় সময় ট্রেনের ভেতরেই থাকতাম, বেশি অবস্থান করতাম। ট্রেনের ভিতরেই ঘুমাতেন? জি, ট্রেনের ভিতরে ওই ঘুমাতাম। তবে ঘুমানো একটু ওখানে একটু কষ্টদায়ক ছিল, যদিও আমি কোন সময় ঘুমাচ্ছি, কখনো ঘুমাইতে পারি নাই, এমন অবস্থা। ওকে, যাই হোক, তারপরে 7ম দিনে আমার একটা জ্ঞান আসলো যে আমি তো ভারতে আসলাম, ঠিক আছে, আমি তো বাংলাদেশে কিভাবে যাবো এখন? আচ্ছা, এখন বাংলাদেশে আমার আসার দরকার, কারণ এখানে আমি যে টার্গেটে আসলাম সেই টার্গেট আমার পূরণ হবে না, কখনোই হবে না। কারণ আমার যেহেতু আমি বৈধতা নাই আমার কাছে, আমি এখানে অবৈধ। তখন কলকাতায় আবার শিয়ালদা স্টেশনে আসলাম, এসে দেখলাম দিনাজপুরের এক মেয়ে, মহিলা, মধ্যবয়সী আনুমানিক, তাকে আমি খালা বললাম, সে পরিচয় দিল। আচ্ছা, পরিচয় দেওয়ার পর আমি বললাম যে খালামণি, আমি তো বাংলাদেশে, আমি তো এখন বাড়ি যেতে চাই,
তো আমার ওই মহিলা ভাবছে আমি একজন আসলে ভিক্ষুক হতে পারি, আর পরিবেশ আমার ততই ভালো ছিল না। আর এমনই ছিল, যেহেতু গোসল টোসল নেই, জামা কাপড় যা পরনে, মানে যে এক সপ্তাহের মধ্যে 2 দিন না 1 দিন গোসল করছিলাম, এরকম অবস্থা। জামা ভালো না, বিশেষটা ময়লা। তারপরে বলতেছে ঠিক আছে বাবা, তুমি বাংলাদেশে তোমার যাওয়ার দরকার নাই, আমি তোমাকে নিয়ে যাব যখন যাই। এমনিতেই ওই সময়টা থেকে আপনি ভিক্ষা টিক্ষা করতেন প্রয়োজনে? না না, কখনোই করেন না। ওকে। আমার এই জেদ এটা ছিল, Okay. এটা জিদ ছিল আমার। কেন আমি মানুষের কাছে হাত পাতবো? True. এই তো আমার কারণ। তো এই ভদ্রমহিলা আপনাকে কথা দিলেন যে সে আপনাকে বাংলাদেশে নিয়ে যাবে? জি জি জি। তারপর? তো না, আমি বললাম যে আপনি আমাকে বাংলাদেশে নিয়ে যাবেন, আচ্ছা ঠিক আছে ভালো। বলতেছে বাবা তুমি আমার মেয়েকে বিবাহ করো। ইন্টারেস্টিং। আচ্ছা। মানে কথা নাই বার্তা নাই, সঙ্গে সঙ্গে বিবাহ করার প্রস্তাব দিয়ে দিল? হ্যাঁ, প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দেওয়ার একটাই কারণ যে আমি একজন ভিক্ষুক। হ্যাঁ। আর এখনো কিন্তু সবাই অনেকেই জানে, শতকরা যারা অশিক্ষিত তারা কিন্তু জানে যে দৃষ্টি প্রতিবন্ধীরা ভিক্ষুকের পেশাদারি বেশি। জি। এটা কিন্তু এখন পর্যন্ত সবাই। তো সে কেন একজন ভিক্ষুকের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়ে দিবে? মানে এটা সে কেন করছে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন আপনার। এই তো এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতির পরে। এবং আপনাদের সবাইকে আমরা একটা কথা বলি যে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে জীবনের গল্প মানেই হচ্ছে সেই জীবনের গল্প থেকে যদি আপনি নিজের মতো করে কিছু নিতে চান নিজের জীবনটাকে সুন্দর করার জন্য, তাহলে অনেক কিছুই আপনারা পাবেন। হ্যাঁ, এটা ঠিক যে আমরা জন্মের পর থেকেই পরিবার আমাদেরকে শেখায়, প্রতিষ্ঠান বিদ্যালয় আমাদেরকে শেখায়, বিশ্ববিদ্যালয় আমাদেরকে শেখায়, বন্ধু বান্ধব আমাদেরকে শেখায়, আমরা প্রতি মুহূর্তে চারপাশ থেকে শিখছি। কিন্তু সবচেয়ে বেশি যেটা শেখায় সেটা হচ্ছে আমার চোখের সামনে ঘটে যাওয়া, আপনার চোখের সামনে ঘটে যাওয়া কোন একজন মানুষের জীবনের বিভিন্ন রকমের ঘটনা। সেখান থেকে আমি চিন্তা করি যে ওই স্টেপটা আমি নিব নাকি নিব না। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো। কারণ ছিল আমি আপনার বলেছিলাম যে ওর এখন পর্যন্ত একটা আছে যে ওই মেয়ে দিয়ে আমাকে নিয়ে ওরা ওই ভিক্ষাবৃত্তি করাবে, এটাই তার পেশা, তাহলে তার ইনকাম বাড়বে, এরকম চিন্তা ভাবনা ছিল? জি জি জি। ওকে। ওই চিন্তা ভাবনা নিয়ে আমাকে আর কোনো তথ্য দিবে না, আমাকে নিয়ে আসবে বাংলাদেশে, তারা আমাকে ঠিকানা দিবে না। এটাকে আপনাকে তখন বলেছিল নাকি আপনি পরবর্তীতে জেনেছিলেন? না, আমাকে বলেছিল যে তুমি আমার সাথেই যাবা, তোমার একা একা যাওয়ার আর দরকার নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনি এটা ধারণা করেছিলেন যেরকম কাজ করাবে আপনাকে দিয়ে? জি জি জি। আচ্ছা। তখন আমি মনটা খুবই ভেঙে পড়লাম, তাহলে বোধহয় আর আমার বাংলাদেশে যাওয়া হচ্ছে না। কারণ আমি তো কাউকে বলতেও পারবো না এই বিষয়টা, আর আমার তো বৈধতা নেই, জি, পাসপোর্ট ভিসা নেই। তারপরে বললাম যে ঠিক আছে, আমি ওদের সাথে আমার থাকতে হবে, এছাড়া কোনো পথ তো আমার নাই, দেখি ওদের সাথে কি করা যায়। আমি রাজি হইলাম যে হ্যাঁ খালা আমি আপনাদের সাথে থাকবো। তখন উনি খুব খুশি, ওনার মেয়েকে আমার কাছে দিল, মানে কয়েক ঘন্টা মাত্র সময়। আচ্ছা। তো দিল, তো আমি ওই মেয়েকে নিয়ে রাত্রে ওইটা শুনি। শিয়ালদা স্টেশন তো অনেক বড়, আমার বুকের মধ্যে সাহস আছে, তো আমি তো আর একা না, অনেক মানুষ আছে। চা খাওয়ার একটা ঘটনা আমি শুরুতেই আপনার বলতে মনে ছিল না। চা দিয়ে সাধারণত ওরা ছোটখাটো দোকানগুলোর মধ্যে বার, যেটা আর দ্বিতীয়বার ব্যবহারযোগ্য না। আচ্ছা। এটা আমার জন্য তখন দুঃখজনক বিষয় ছিল, কিন্তু এখন এটা হাস্যকর। তখন আমি চা নিলাম, তখন ওখানে 50 পয়সা চা দাম ছিল। জি। এটা মাটির কাপ, তো আমাকে দিল, তখন আমি মাটির কাপের সঙ্গে সঙ্গে দিলে ফেলে দিলাম। মাটির কাপে চা খাবো কেন দিল? কারণ আমি দৃষ্টি প্রতিবন্ধী দেখে আমাকে হিংসা করা হলো। তখন ওই ভদ্রলোক আমাকে বলতেছে তুমি তো বাংলাদেশি, তুমি বাংলাদেশি ছাড়া যদি আমাদের হইতা তাহলে তোমাকে আজকে বুঝাইতাম কি হতো না হতো। দাদা তাহলে আমাকে একটু বলেন, হ্যাঁ তোমাকে হিংসা করা হয়নি, তুমি সুরদাস দেখে তোমাকে হিংসা করা হয়নি, আমরা 4 কাপ অন টাইম এগুলা ব্যবহার করি। ওকে। তখন বুঝতে পারলাম। দেখো ওই মেয়েরা চা খাওয়াইলাম, নিজে চা খাইলাম, তার সাথে একটু আলাপ আলোচনা করলাম, ভালোবাসার গল্পই শুরু করলাম আস্তে আস্তে। হ্যাঁ তোমাকে নিয়ে আমার দিন যাবে এভাবে সেভাবে। রাত্রে আর ঘুম হয়নি। পরের দিন বললাম যে আচ্ছা খালাম্মা, সকালে নাস্তা খাবো, পরে আমি একটু আপনার মেয়ের একটু ঘুরতে যাই, সকাল টাইম তো একটু স্টেশনটা ঘুরি আমি। ঠিক আছে বাবা ঘুরো। ওনার আর সন্দেহ নাই যে আমি বিয়ে করবো না ওনাকে, ওনার মেয়েকে বিয়ে করবো উনি নিশ্চিত।
তখন আমি ওরে বললাম যে ঠিক আছে, এই অথচ এখানে সত্যি কথা বলতে কি বলি আপনারে, যে আমি কিন্তু মেয়ের নামটা আজও পর্যন্ত জিজ্ঞেস করি না যে মেয়ে তোমার নাম কি। ওকে, আমি এখন পর্যন্ত এটা কিন্তু আপনার প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না। মেয়ের নাম আমি জিজ্ঞেস করিনি কোনোদিন, কোনো সময়, বা জিজ্ঞাসা করার ইচ্ছাও ছিল না। এসে বললাম এই ট্রেন কোন কোন দিক দিয়ে যায়, কত নম্বর প্ল্যাটফর্মে, এটা আমাকে একটু দেখাও। ওই মেয়ে যখন আমাকে প্ল্যাটফর্মে নিয়ে আসছে তখনই ট্রেন আসছে। আচ্ছা, তো ট্রেন ছাড়বে 8:30টায়, এখন 8:30টায় ট্রেন ছাড়বে, এখন সময় মনে হয় যে 8:20 বাজে। তো আমি বলতেছি যে আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমাকে সহায় করো এই মেয়ের কাছ থেকে। তখন আমি বললাম যে 8:25 যখন আইডিয়া করতেছে 8:20 বাজে, তখন বললাম মেয়েটা যে ট্রেন যখন আমাকে দেখাচ্ছে তুমি 10 টাকা নেও, হ্যাঁ 10 টাকা নিয়ে তুমি আমার জন্য কিছু এই বাহির থেকে কিছু সিগারেট 35 পয়সা ছিল তখনকার ওখানের বাজারে, তখন ওই সিগারেট পাঠাইতে দিলাম। তা আমি জানি নিশ্চিত যে এখান থেকে দোকান অন্তত যাওয়া আসা 5-10 মিনিট লাগবে, যেদিকে যাবে তার আম্মা সেখানে আছে। আচ্ছা যাই হোক, সে আসছে সিগারেট নিয়ে, আসার পরে আরো 2-3 মিনিট সময় আছে। এখন কি করি, আমি বলতে তোমার আম্মার কাছে যাও একটু তাড়াতাড়ি, তোমার আম্মার কাছে যাই বলো আমাকে 1 হালি লেবু কিনে দিতে। তখন বলতেছে না তো আপনি, আমি বলছি না আমি এখানে একটু অপেক্ষা করি, আমার একটু অপেক্ষার দরকার আছে, আমার একজন লোক আসার কথা। তো কমলা দেয় লেবু কিনে খাওয়া যাবে তো পরে। আমি বললাম যে তুমি যাও, তুমি বুঝো না, এনেও আরো 5 টাকা নেও, তুমি নিয়ে যাও তোমার আম্মার কাছে, আমার জন্য লেবু নিতে, লেবু পাওয়া যাবে না একটু পরে। তখন ওই মেয়ে কিন্তু আসলে মেয়েটাও কিন্তু না এত সাবালিকা না, ছোটই, প্রায় 12-13 বছরের বয়স, মেয়েটা অনেক বড় না। তো মেয়েটাও গেল, এমনিতে ট্রেন হর্ন দিয়ে ছাড়লো আর আমি উঠলাম। তো ট্রেন ছাড়ছে, কলকাতা থেকে কিন্তু বনগাঁ একদম কাছে, অনেক দূরে না। এখানে এসে এখানে ব্যাপার হলো যে আমার কাছে যে টাকা ছিল এই 8 দিনে আমি কিন্তু অনেকটা সহায়তা পেয়েছি। আমি একটা মেয়ে আমার প্রথম সাহায্য করছিল, সে অনেক সময় খাবার কিনে দিত। যেখান থেকে আসতাম, কলকাতায় আসতাম রাত্রে শিয়ালদায়, যেখান থেকে ঘুরে, তখন সে খাবার আমাকে সে নিজে বাসা থেকে এনে দিত, কখনো কখনো হোটেল থেকে কিনে এনে সে ব্যবস্থা করে দিত। তা আমার কাছ থেকে টাকা খরচ হতো না অনেকটাই। ভ্যানে চললাম 8 টাকা দিয়া, বেনাপুরায় পৌঁছায় দিয়ে গেল ভারতের ভ্যান। আল্লাহু আকবার, এখন আমার সাহস হয়েছে, আমি বাংলাদেশে আসছি। বাংলাদেশে আসার পরে বাড়িতে এসে টার্গেট আমার ওই কষ্টের বিনিময়েই পড়তে হবে। তখন আমি 7ম শ্রেণী থেকে যে 8ম শ্রেণীতে অ্যাডমিশন না নিয়ে আমি অ্যাডমিশন নিলাম একটু, আমি আপনাকে বলি যে আমার বয়স যেহেতু আমাকে সবাই একটু সাহায্য করলো, 9ম শ্রেণীতে আমাকে অ্যাডমিশন দিল। কিন্তু তার আগে আপনি আমাকে 1994, তার আগে আপনি আমাকে একটু বলেন যে আপনি তো মোটামুটি লম্বা একটা সময় পরে বাড়ি ফিরলেন, বাড়ির লোকজনের রেসপন্স কি ছিল? হ্যাঁ, বাড়ির লোকজনের তো বাবা তুমি কই আসলা, কই ছিলা, আমি কই ছিলাম, এইভাবে ঘুরছি, আর তুই দুই মরতে। আমার আম্মা একটু কান্নাকাটি করছে, আর কেউ কোনো এরকম কোনো ভ্রুক্ষেপ নেই না, আম্মা একটু। এটাই হয়, এটাই হার্ডেস্ট রিয়েলিটি। হ্যাঁ বলুন তো, আপনি ক্লাস 9-এ কোথায়, কোন স্কুলে ভর্তি হলেন? তখন চন্দ্রনাথী, ওইখানে তো অ্যাডমিশন নেওয়া আছে তো আগেই। আচ্ছা, কিন্তু এখানে একটু গ্যাপ গেল। আচ্ছা, তো চন্দ্রনাথ থেকে আপনার বাড়ির দূরত্ব কতটুকু ছিল? বাড়ির দূরত্ব 11 কিলোমিটার। 11 কিলোমিটার ছিল বাড়ির দূরত্ব। জি। তো বাড়ি থেকে আপনি চন্দ্রনাথে গিয়ে ক্লাস করতেন? জি। তখন বাড়ি থেকে দেখা যেত কখনো আমি কিছু করতে পারলাম না, ভারতে যাই কিছু করতে পারলাম না, কিন্তু তো শেষ পর্যন্ত চেষ্টা করলাম নিজের যদি পারি বাড়ি থেকে কিছু করব। তো আমি দেখা যেত ক্লাস করার সময় কোনো দিন রাত্রে 3টা বাজে বা 2টা বাজে, তার আগে তারপরে রওনা হইতাম বাড়ি থেকে। তার কারণ ছিল একটাই, যে দিনে আমার কাছে যেহেতু টাকা নাই, দিনে রাস্তা যানজট থাকবে, রিক্সা উঠায় দিব, পরে অ্যাক্সিডেন্ট করতে পারি, এই ভয়ে রাস্তা খালি থাকতো রাত্রে, গভীর রাত্রে নির্ভয়ে আমি নিজের জীবনকে বাজি রেখে আমি স্কুলে ক্লাস করতে যেতাম। তো যখন শহরে যেতাম তখন রাত্র পোষায় যেত, তখন কিন্তু ওখানে আবার অপেক্ষা করতাম। ক্লাস শুরু হইতো 9টায় 10টায়, তখন ক্লাসে যেতাম, ক্লাস করতাম। আমি বিষয়টাকে একটু পরিষ্কার করার জন্য আপনার কাছে কয়েকটা প্রশ্ন রাখছি। আপনি রাত 3টায় রওনা দিতেন ওই আপনার স্কুলে যাওয়ার জন্য 11 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। জি। রাতে রাস্তাঘাট ফাঁকা থাকে। জি।
মাই গুডনেস। আমরা শুনেছি বিদ্যাসাগর নাকি ওই ল্যাম্পপোস্টের আলোর নিচে পড়াশোনা করেছেন, হ্যাঁ, এবং ঘরে নাকি বিদ্যুৎ ছিল না, কুপিবাতি জ্বালানোর মতো তেল ছিল না। আমি জানি না এটা কি বিদ্যাসাগরের গল্প কিনা, আমি জানি না। তো এরকম কথা আমি শুনেছি। আমরা এরকম শুনেছি মহান মহান বিদ্বান ব্যক্তিরা নাকি ল্যাম্পপোস্টের নিচে পড়াশোনা করেছেন, এবং এরকম গল্প আমাদের লোকসমাজে প্রচলিত আছে। কিন্তু একটা কথা আছে না, যে ওই যে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের ওপর একটি শিশুর বিন্দু। মানে আমাদের চারপাশের অসংখ্য অসংখ্য উদাহরণ আছে বিদ্যাসাগরের মতো, আমাদের চারপাশে অসংখ্য অসংখ্য অনুকরণীয় অনুসরণীয় দৃষ্টান্ত আছে। কিন্তু আমরা কেন জানি ওই যে 101 মহান মানুষের জীবনী, কিংবা আমাদেরকে উদাহরণ দেওয়া হলে ওই যে বড় বড়, তারাও অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, তাদেরকে অবশ্যই অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়, কিন্তু ওই বড় বড় মানুষদের কাছে যেতে হলে কেন যেন অনেক দূরের মানুষের কাছে যেতে হয়, যারা আমাদের সবসময় ধরাছোঁয়ার বাইরে। এই মানুষটাই তো আমার প্রতিবেশী। এই মানুষটা রাত 3টার সময় উঠে সে ক্লাসে যাওয়ার জন্য রওনা হতো, কারণ রাস্তার মধ্যে যেন তার কোনো সমস্যা না হয়। সে অন্ধ ছিল। আপনি চিন্তা করুন, 3টা থেকে ক্লাস শুরু হতো 9টায়, 6 ঘন্টা সে অপেক্ষা করত, এবং মাঝরাতে রওনা হতো যাতে রাস্তায় কোনো বিপদ না হয়, তার পকেটে কোনো পয়সা নেই। আমাদের কি বিদ্যাসাগরের কাছে যাওয়ার প্রয়োজন আছে প্রতিবেশী মানুষটাকে ফেলে? দুজনের প্রতি সম্মান রেখেই বলতে চাই। এই জন্যই বলি যে হ্যালো 8920 জীবনের গল্প মানেই হচ্ছে যদি আপনি কিছু নিতে চান এখান থেকে তাহলে নিতে পারবেন। জি, তো আপনি এরকম ভাবে ক্লাস করতেন? জি। তারপরে আমি দেখা গেল যে এইভাবে ক্লাস শুরু করতে করতে আমার বাড়িতে ততটা গুরুত্ব ছিল না, এই বিষয়টা করতো না, তার নিজের সাথে নিয়ে করতে শুরু করলাম। তো এখন দেখা যায় সমস্যা হলো বই। এখন বই তো আমার নিজের তৈরি ছাড়া কোনো পথ নাই, বা সরকার তত দিত না। টঙ্গী ব্রেইল প্রেস, এটা ক্লাস 5 পর্যন্ত কিছু বই আমরা পেতাম। যাই হোক, কিছু কাগজ আমি এভাবে কিন্তু আমাদের কাগজ কিন্তু আর্ট পেপার গুলা, যেগুলা আর্ট পেপার মোটা মোটা, এইগুলা ব্রিল কাগজ, ব্রিল লেখার জন্য। জি। তো নবম শ্রেণীতে যখন আমি এডমিশন নিলাম, হঠাৎ করে একজন আমার একটা তথ্য দিলেন যে তুমি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সহযোগিতা নেও। আমি বললাম যে মন্ত্রী মহোদয়ের সহযোগিতা কিভাবে নিব? তুমি তোমার স্কুলের সুপারিশ নিয়ে তুমি ওনার কাছে একটা দরখাস্ত মন্ত্রী বরাবর, তখন তুমি কিছু টাকা পাইবে এককালীন। সত্যি আমি ওই দরখাস্ত দিলাম বরাবর মাননীয় শিক্ষামন্ত্রী। তখন এই বিষয়ে লেখাপড়ার স্বার্থে আমাকে এককালীন সাহায্যের আবেদন, একটা দরখাস্ত দিয়ে আমাদের হেডমাস্টার স্যার, তখন সম্রাট স্যার, ওনার নাম ছিল সম্রাট, উনি নেই এখন পৃথিবীতে, চন্দ্রনাথের। তো উনি লেখলেন, আমার মনে আছে প্রথম সময়, আই রিকমেন্ড ফর ইউর কাইন্ড। স্যার আমার দরখাস্তর গায়ে লিখে দিলেন। আমি এটা নিয়ে মগবাজার মিন্টি রোডে, জমির উদ্দিন সরকার তখন শিক্ষামন্ত্রী ছিলেন আমার মনে আছে, ওনার কাছে গেলাম। উনি আমাকে রাত্রে 10টায় ওনার সাথে সাক্ষাৎ করলাম ওনার বাসায়। বাড়ি কি 1 নম্বর বাড়ি ছিল না 2 নম্বর বাড়িটা আমার খেয়াল নাই, মগবাজারে। উনি আবার লিখছেন, ডিয়ার সেক্রেটারি, আমার মনে আছে, ডিয়ার সেক্রেটারি প্লিজ 4000 পে টাকা, ওনার সেক্রেটারি লিখছে। তো উনি আমাকে 4000 টাকার একটা কাগজ লিখে দিলেন। আমি জানতাম না সচিবালয় কি সিস্টেমে ঢুকতে হয়। প্রথমেই সচিবালয়ে গেলাম, 1 নম্বর ঘেটে, এখন আমাকে ঢুকতে দিবে না। এখন কি করতে হবে? পাস নিতে হবে। সিল আছে জমির উদ্দিন সরকার, শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রীর। তো না, সিলে হবে না, পাস নিতে হবে। তখন আমি আবার ওই এখানে কাউন্টার আছে, কাউন্টারে গেলাম। কাউন্টার আমার মনে আছে একজন ভদ্র মহিলা, উনি বলতেছেন, এই যথাযথা কাজ আমি করতে পারবো না। আমি বললাম, আমি প্রথম খুব আশার হয়ে উঠছিলাম, যে আশা সঞ্চার হয়েছিল যে মহিলা মানুষ যেহেতু, উনি মায়ার আমার প্রতি একটু মায়া লাগবে, হয়তো উনি একটু সাহায্য আমাকে করবে, আমার বোধহয় সিল দিবে, অর্থাৎ পাস মানে সিল, একটা সিল দিয়ে দিবে এর মধ্যে, প্রবেশ সচিবালয়ের গেট পাস। তখন উনি এটারে আর বলে উঠলেন যে আমি যথাযথ কাজ করতে পারবো না। তখন আমি একটু শক্তিশালী তখন, কারণ এখানে তো জমির উদ্দিন সরকারের স্বাক্ষর আছে, তারপরে ওই শিল আছে, টাকারে আছে, তা উনি দিবেন না কেন? আমি বললাম, আপা এটা কি বললেন যথাযথ মানে? আমি বুঝলাম না, আমি কি এই কাগজটা জমা দিতে যাব না? তখন ওনার সাথে আরো কিছু কঠোর কথাবার্তা বললাম, যে ব্লাইন্ড দিকে আপনারা এরকম মনে করেন, তাই না? আমি তো ভেবেছিলাম যে আপনি মেয়ে মানুষ, আমার প্রতি একটু দরদ বেশি দেখাবেন,
কিন্তু যে ব্যবহার করলেন তো আমরা তো জীবন বড় মনে থাকবো। এই কথা বলতে বলতে আরেকবার আমার কাগজটা টান দিয়া নিয়ে গেছেন, নিয়ে আরো জনের বলতে চাইলেন আপনার কাজ হয়ে গেছে, আপনার যান ভিতরে। তার মানে উনি সিল দিয়ে দিলেন। আমি চলে গেলাম ভিতরে, কাগজ জমা দিয়ে আসলাম 18 তলায় শিক্ষা মন্ত্রণালয়, 18 তলা না 16 তলা এখন আমার এগুলো খেয়াল করতেছি। তো গেলাম, জমা দিলাম। আমার একটা ভরসা হলো মনে হয় ফেব্রুয়ারি মাসের এটা বরাদ্দটা দিচ্ছিল, তারপরে জুন মাসে এটা পাইলাম। পাওয়ার পরে কিছু কাগজ কিনলাম, কেনার পরে ইনশাল্লাহ একটা শক্তি হইলো যে বাড়িতে যাই খাই আল্লাহ দেই, আব্বা আছে, এটা অতিরিক্ত ইনকাম বুঝলাম, পাইলাম। এখন 96 পর্যন্ত, অর্থাৎ 96 আমি এসএসসি পরীক্ষার্থী, কিন্তু 96 যে পরীক্ষা দিচ্ছি আমি বইয়ের পুস্তক অভাবগ্রস্ততার কারণে আমি কিন্তু ফেল করছি। মানে আপনি এসএসসি তে ফেল করেছেন? এসএসসি ফেল করছি, আচ্ছা, 1996 সালে। আচ্ছা। তো 96 ফেল করার পরে একটাই সান্ত্বনা দিতে পারছি, আমি বই তো রীতিমতো পড়তেই পারি না, আমি ফেল করবো না কেন, মন খারাপ করিনি। তারপরে আমার মন খারাপ না হওয়ার কারণে একটা, আমি তো রীতিমতো পড়তে পারলাম না, তো আমি কি করবো, আমি তো ফেলই করবো। জি। আমার মনে আছে যে আমার ছোটবেলায় মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রশ্ন ছিল, ব্রড কোয়েশ্চেন, এটা উত্তর দিতে পারিনি। রবীন্দ্রনাথের দৈনন্দিন জীবন লেখো, এইগুলা প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি, লিখবে কেমনে। তো আমি আর 1997 আবার সেই শিক্ষা মন্ত্রণালয় থেকে আবারও 5,000 টাকা পেলাম। ও তখন পেয়েছিলাম 4,000, তখন আবার 5,000। আচ্ছা। এখন আবার একটু ভালো হলো। এখন চিন্তা ভাবনা যে না, আমি একটু বাড়তি কাজ করি। বাড়তি কাজ কি, যে হকারি করা যায় কিনা মাঝে মধ্যে, কিন্তু হকারি করতে হলে তো ক্লাস করা বন্ধ থাকবে। আচ্ছা। তা আমি আবার যদি ক্লাসটা একটু সীমাবদ্ধতা করি, হকারিও করি, এরকম কিছু করা যায় কিনা। হকারি কি করবো, অল্প টাকায় কি চকলেট রাস্তায়, চকলেট, হ্যাঁ আমরা হাঁটতে পারবো তো চকলেট বিক্রি করা যেতে পারে। আমি এক পর্যায়ে চকলেট নিলাম হাতে, 20 টাকা 40 টাকা দিয়ে 2 প্যাকেট কোকুলা চকলেট নিলাম। কোকুলা একটা চকলেট ছিল তখন। আচ্ছা। হ্যাঁ, প্যাকেট ছিল 20 টাকা, যেটার মধ্যে থাকতো আপনার 40-42টা চকলেট। আচ্ছা। একটা প্যাকেটে 1 টাকা করে বিক্রি করা হতো। এখন চকলেট ঠিকই আমি হাতে নিছি, এটা হচ্ছে যখন আমি ওই যে টাকা অনুদান দরখাস্ত করতে আসতাম, এই ফাঁকে ফাঁকে করে করতাম আর কি, সময় বেশি নিতাম না। এখন তো মানুষের কাছে চকলেট বিক্রি করতে হলে ডাকতে হবে, বলতে হবে, কিন্তু এত লজ্জা হলো, আমি কিভাবে বলবো এই চকলেট এই সেই, মানে আমার এক পর্যায়ে কান্না এসে গেল। আমি মানুষকে তো এটা বলতে পারতেছি না। তারপর আবার আস্তে 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 রাস্তা করবো না, গাড়িতে করবো। গাড়িতে উঠলাম রাত্রে, আমি চোখে দেখি না, অন্ধকার রাত্রে তো মানুষ ডাকুক আর দেখুক, কেউ বা না দেখুক, আমি একটু দেখি চেষ্টা করি। এইভাবে কিন্তু শুরু করলাম চকলেট বিক্রি, পড়াশোনার পাশাপাশি। আচ্ছা। এখন আপনার চকলেটও বিক্রি করি, চকলেট বিক্রি করি, যেটা একেবারে পেশা না, মানে আমি একেবারে যদি চলতে না পারি তখন আপনি চকলেট বিক্রি করেন? চকলেট বিক্রি করি। কোথায় বিক্রি করতেন চকলেট? যাতে আমার বাড়তি খরচটা, মানে যাতায়াত ভাড়াটা যাতে অন্তত আমি মেনটেন করতে পারি। তো কোথায় বিক্রি করতেন? এটা আমি গাড়িতে বিক্রি করতে করতে আসতাম, গাড়িতে বিক্রি করতে করতে যেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আবার এই 97 এসএসসি পাশ করার পরে একটা চিন্তা আসলো যে আমি তো প্রতিষ্ঠিত হইতে যতটুকু, আমার তো কারোর বেতন দিতে হবে না, তা আমি দেখি না আমার মতো এত কষ্ট করে লেখাপড়া, এত যুদ্ধ করে কেউ লেখাপড়া করবে না। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, তো এভাবে লেখাপড়া করতেছে, আমি দেখি আর 4টা বাচ্চারা আমি শিখাইতে পারি কিনা। এটা কোন সময়ের ঘটনা? তখন আপনি কোন ক্লাসে পড়ছেন? আমি যখন এসএসসি পাশ করছি 97 এর কথা। এসএসসি তে পাশ করে ফেলেছেন আপনি? কোন ডিভিশন পেয়েছেন? সেকেন্ড ডিভিশন? জি জি জি, সেকেন্ড ডিভিশন। আচ্ছা। তো মার্ক ছিল তখন তো নাম্বারিং ছিল, জি, 482 মার্ক ছিল, রেজাল্ট আমার বেশি ভালো হয়নি। আচ্ছা। তখন আমি 50 টাকা দামের একটা খেয়ারের ঘরে আমি ক্লাস শুরু করলাম। আমি ঠিক বুঝলাম না, আপনি এই অবস্থা থেকে চিন্তা করছেন যে
প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানো যায়? দৃষ্টি প্রতিবন্ধী। ওই তো দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানো যায় কিনা? যায় কিনা। এটার পেছনে কি কোনো ঘটনা আছে? না, এটার পিছনে ঘটনা বলতে এটাই যে আমি বিনা বেতনে, এখানে তো কেউ সাহায্য সহায়তা করবে না, তো আমি দেখি কি করতে পারি। তো ঘটনা আছে একটু, ওইটা আবার অনেক লম্বা, আমি অনেক লম্বা ঘটনা, আমি একটু সংক্ষিপ্ত করতে চাই। আরো করুণ কাহিনী আছে, যেহেতু সংক্ষিপ্ত করেই বলুন, বাট আমরা জানতে চাই যে আপনি এই অবস্থায় থেকে কেন দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে চিন্তা ভাবনা করলেন। হ্যাঁ, ঠিক আছে, ওইটাই বলতেছেন। আমি করতেছি এই জন্য যে আমি যেভাবে কষ্ট করতেছি এভাবে কোনো ব্যক্তি লেখাপড়া করবে না, দেখি আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, আমার পাশাপাশি। কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপনি নিজেই তো প্রতিষ্ঠিত না, তাহলে আর একজনকে কিভাবে আপনি করবেন? রাইট। কিন্তু আমার মতটা ছিল একটু ভিন্ন, যে না, আমি যদি যতটুকু পারি, আমি তো এটা কাউকে আমার টাকা দিচ্ছে না বা আমি দিচ্ছি না, ওরা যতটুকু জানে এইভাবে যতটুকু পারে পাশের বাচ্চারা শিখুক না আমার কাছে, যদি ওর গার্জেনে কিছু সহযোগিতা করে। তো এইভাবে 4টা বাচ্চা সারা দিল। একটা বাচ্চার হলো মাজিয়া নাম, আর একটা বাচ্চার হলো শানিক, হানিফ, তারপরে আরেকটা বাচ্চা বর্তমানে সেটা এই ছেলেটা অধ্যয়নরত আছে, বর্তমানে অনার্স, হাবিব নাম, আমার ছাত্র। কত সালে এটা? এটা 97 এর কথা বলতে, 97 সালের দিকে। এখন অধ্যয়নরত আছে সে। না, 4টা স্টুডেন্টকে নিয়ে আপনি শুরু করলেন। জি, 50 টাকার খ্যারের ঘরে। তখন ব্রাদার ফ্র্যাঙ্ক নামে একজন খ্রিস্টানদের ব্রাদার, অর্থাৎ গির্জা পরিচালক, জি, ওনার সাথে বেশ ভালো পরিচয় ছিল। কিভাবে পরিচয় হলো? আমি আবার ঘ্যাপ রাখছি অনেকটাই কথা। তো আমি চক ফ্যাক্টরিতে কাজ করছি মিরপুর 3 মাস, সেটা কিন্তু বলি নাই। আচ্ছা, একটু বলেন শুনি। হ্যাঁ, তাহলে 96 যেতে হয় আবার। 96 পরীক্ষা দিয়ে রেজাল্ট যে খারাপ হবে এটাও কিন্তু আমি নিজেও জানতাম। তো 96 পরীক্ষা দিয়েই আমি ভাবছিলাম যে আমি একটা কাজ করব, পড়াশোনা হবে কি হবে না এখন আমি শিওর না। তখন আমি ওই ব্রাদার ফ্রাঙ্ক নামে ভদ্রলোককে 96 আমি চিনি। কিভাবে চিনি? একজন আমাকে তথ্য দিয়েছে, তো অমুক জায়গায় যাও, আমার তো মানে ওই যে আমি যদি চক ফ্যাক্টরিতে কাজ করি আমার তো 1 মাস খাইতে হবে, ভাড়ার টাকা, এই টাকা পাবো কোথায়? আচ্ছা, তখন আমি গেলাম, ওই উনার তথ্য নিয়ে গেলাম ব্রাদার ফ্রাঙ্কের কাছে। ব্রাদার ফ্রাঙ্ক, আমি তো শুনি আপনি নাকি এরকম সহযোগিতা করেন, আমি তো একটা কাজ করতে চাইতেছি ব্রাদার, আমি 1 মাস কোথায় খাবো, কি করব? ব্রাদার আমাকে একটু আর্থিক সহায়তা দিলে আমি খুশি হতাম। উনি বিদেশি বাংলা মোটামুটি ভালো বুঝেন, উনি দিলেন 200 টাকা। আসলে উনি অপরিচিত অবস্থায় 200 টাকা দেওয়াটা মানে 2 লক্ষ টাকা আমার জন্য ছিল সেদিন। তো এই নিয়ে আমি চক ফ্যাক্টরিতে চলে গেলাম, মিরপুর 1, যেটা বর্তমানে বিটিসিবি নামে আছে পরিচিত, এটা এখনো আছে, চলছে। তো এখানে যাই হোক, যেভাবে এখানে কিছু কাজ করলাম, কাজ করার পরে যখন 3 মাস পরে রেজাল্ট আসলো, দেখে আমি ফেল করলাম। তখন আমার কিছু লেনদেন রেখেই আমি এখান থেকে পোষাইতে পারলাম না, আমি এখান থেকে চোরের মতোই চলে গেলাম। আমি এই চক ফ্যাক্টরিতে কাজ করবো না, কারণ ফেল করছি, আমি তো পাস করতে পারিনি, আমার পড়াশোনা করতে হবে। গেলাম, পড়াশোনা শুরু করলাম, করার পরে পাস করলাম 2nd ডিভিশন 97। তো এই ফাঁকে কাজ শুরু করলাম। তো এরপরে আপনি যখন এই ঘরটা ভাড়া নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ শুরু করলেন, তখন ওই ব্রাদার ফ্রাঙ্কের কথা আপনার মনে পড়লো? জি। আচ্ছা, তো শুনি। তখন ব্রাদার পাশাপাশি চন্দ্রনাথ স্কুল অ্যান্ড কলেজেই অ্যাডমিশন নিলাম, এইচএসসি। পাশাপাশি আপনি ইন্টারমিডিয়েট পড়ার জন্য অ্যাডমিশন নিলাম। একটা হচ্ছে আপনার মতো যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে, সেসব বাচ্চাদেরকে সাহায্য করা এবং নিজের পড়াশোনা করা, এবং ওই বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য যে আর্থিক যোগানের প্রয়োজন সেজন্য মানুষের কাছে হাত পাতা, এই 3টা কাজ একসঙ্গে করা। প্রিয় শ্রোতা, এই জন্যই বলছিলাম যে একটা কথা আছে যে আল্লাহ তারই সহায় হন যে নিজেকে নিজে সহায় করেন, যে নিজেকে নিজে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন। একে তো সে নিজে চলতে পারছে না, একটা কথা আছে না যে সাপের বিষের বেদন সেই বুঝতে পারে যাকে একবার সাপে কেটেছে। এই লোকটা আরেকজন দৃষ্টি প্রতিবন্ধীকে নিয়ে চিন্তা করছে এই কারণে যে তাকে কতটা টাফ টাইম পার করতে হচ্ছে এই সোসাইটিতে, যে সে তো নিজেই লেখাপড়া করতে পারছে না, এবং সে নিজেকে দিয়ে বুঝেছে যে আমার মতো যারা সমাজে অন্ধ হয়ে বসবাস করে তাদের জীবনটা কতটা কঠিন। এবং সে একে তো তার নিজেকে চালানোর মতো অবস্থা নেই, তারপরও তার যে বড় হৃদয় ছিল সেই হৃদয় দিয়ে 8-10টা ছেলে মেয়ের দিকে সে হাত বাড়িয়ে দিয়েছে। কখন? যখন সে স্টুডেন্ট। যাই হোক, এবং সে এখন পর্যন্ত একবারও ভিক্ষার থলে নিয়ে সে রাস্তায় নামেনি। যখন একেবারে নিতান্তই পারছে না তখন সে চকলেট বিক্রি করেছে, হকারি করেছে।
আমরা ছোট্ট আর একটা বিরতি নিতে চাই, মাত্র 5 মিনিটের বিজ্ঞাপন বিরতি। 5 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমাদের সঙ্গে যে একটা কোন রকম একটা শিক্ষার জায়গা করে দিলেন, আর পাশাপাশি আপনি তখন ইন্টারে ভর্তি হয়েছেন এবং ব্রাদার ফ্রাঙ্কের কথা আসছিল, শুনি তারপর। তো আমার এখানে তিনটা বিষয়ের উপরে একটু তো তখন আমার ভর্তির বিষয়টা ছিল একটু সমস্যা। তো আমি একটু বলছিলাম যে আমি যখন ফর্ম পূরণ করছিলাম এসএসসি না এসএসসি, তখন কিন্তু টাকা বকেয়া ছিল আমার স্কুলে। আমি বলছিলাম যে বিল আসলে পরে টাকা দিব, এরকম বকেয়া রেখেই আমি করছিলাম। তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন খলিলুর রহমান। আমি গোপন রাখতে চাচ্ছি না, সব প্রকাশ করতে চাচ্ছি। হয়তোবা যদি আমাকে ক্ষমা করবেন এবিসি যারা আছেন, আমি সদয় সত্য কথাগুলো আমার বলতে হচ্ছে, কারণ আমার তৃপ্তির লক্ষ্যে আমার কথাগুলো বলতে হচ্ছে, এটা কোনো সমালোচনা না। তো আমি যখন এসএসসি মার্কশিট নিব, এইচএসসি অ্যাডমিশন নিব, অর্থাৎ নিচতলা থেকে দোতলায় উঠবো, অর্থাৎ কলেজ হলো দোতলায়, নিচতলায় হলো হাই স্কুল চন্দ্রনাথে। তখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন খলিলুর রহমান, তিনি পৃথিবীতে নেই। উনাকে বললাম যে স্যার আমাকে একটু যদি আপনি দেন, মার্কশিটটা দেন, আমি অ্যাডমিশন নিব। পুরো টাকা দাও, 1300 টাকা। নম্বরপত্র না দিলে তো ভর্তি হইতে পারবো না। এটা কি এসএসসির নম্বরপত্র? এসএসসি আছে। তারপরে ডিসি স্যার আমাদের হেডমাস্টার সাহেব, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সাহেবকে ফোন করছে যে স্যার শুনেন, আপনারা যা টাকা দিতাম সব দিতাম, আমি আর 1 টাকাও দিব না, আল্লাহর হস্তে ওর মার্কশিট দিতে হবে, আমার চাকরি শেষ, আপনি আমার ইজ্জত রাখেন নাই। এটা ডিসি স্যার কিন্তু আমার সামনে বলছে। তো আমাকে আবার একটু খারাপ কথা বলছে যে তুমি আর কোনোদিন যদি এরকম পারমিশন ছাড়া করো তাহলে তোমাকে আমি ঠাঙ্গাবো, এটা ডিসি স্যার আমাকে বলছেন। আচ্ছা, যাই হোক, কলেজে আমি অ্যাডমিশন নিলাম, আর ওই দিক দিয়ে আমি কাজ শুরু করলাম। কাজ শুরুর ফাঁকে ফাঁকে যখন আমার টাকা শর্ট পড়ে, ওই ব্রাদার ফ্রাঙ্কের কাছে আসলাম। ব্রাদার ফ্রাঙ্ককে বিরক্ত করতাম, ব্রাদার আমার এখানে আসেন, একটু আসেন। এটা একজনের শিখাই দিছিল যে তুমি কিছু চাইও না তার কাছে, তুমি বলো তোমার স্কুলের কথা, তুমি আগেই বলো না, তোমার তো কিছু নাই, তোমার তো কোনো সাপোর্ট নাই। হঠাৎ করে বলতো তুমি কি চাও আমার কাছে, কেন যাবো তোমার এখানে? তখন বললাম যে ব্রাদার এই ঘটনা, আমার এখানে বাচ্চারা স্কুলে পড়ে, আমি তো কষ্ট করছি, ব্রাদার আমার এখানে এরকম যদি যেতেন তাহলে হয়তো আমার উপকার হইতো। ব্রাদার গেলেন, গিয়ে খুশি হইলেন 4টে বাচ্চা দেখে। তো উনি 400 টাকা স্যালারি ধরলেন আমার প্রতি মাসে 1997। আচ্ছা, আর 200 টাকা হলো কাগজ বিল, 50 টাকা এটা দিবেন না তিনি, এটা আমাদের দিতে হবে। এইভাবে শুরু করলাম। 1997-98 আমি বলতে চাই না, 1999 একটা ঘটনা, একটা প্রতিষ্ঠানের নাম আমি বলতে চাই না, আমি একটু গোপন রাখতে চাচ্ছি, অতি পরিচিত। তো উনার কাছে ব্রাদার ফ্রাঙ্ক বললেন যে আপনারা এইটা একটু দেখেন, প্রশংসা করলেন। প্রশংসা করার পর আবার উনি ব্যস্ততার কারণে এই জিনিসটি আবার এড়িয়ে গেলেন। আচ্ছা, যেটা করব না, আমি একটু ব্যস্ত। তখন আবার ব্রাদার ফ্রাঙ্ক আমার প্রতি একটু ক্ষুব্ধ হয়ে গেলেন যে তোমার জেলার মানুষ তোমাকে সাপোর্ট দিল না, আমি তো হল্যান্ডের বাসিন্দা, আমি একজন ব্রাদার কেবলমাত্র, তোমার বাংলাদেশের কেউ না, আমি তোমাকে কিছু করতে পারবো না। এটা ব্রাদার ফ্রাঙ্ক আমাকে না করে দিলেন। ওহো। তখন আমি বললাম যে ব্রাদার, আসলে আমি তো কোনো এয়ার নাই, আমি কোথায় যাব, কি করব? তুমি যা জানি না কি করবে। এটা করার পরে আবার চেষ্টা আবার উনি একটু রাজি হয়ে গেলেন। 1000 টাকা ধার্য করলেন আমার আবার স্যালারি। আচ্ছা, এখানে একটু স্কুলটা শুরুতে আর একটু বলে রাখি, এখন ব্লাইন্ড ছেলে মেয়েরা স্কুলে পড়ে, এখানে একটা মেয়ের দরকার, বেতন তো আমি দিতে পারবো না। তখন আমি একদম প্রতিবেশী ভাইকে বললাম যে ভাই, আমাকে একটা, জানি না এটা স্কুল হবে কি হবে না, আমি এটা জানি না, বেতন হবে কি হবে না, তবে আমাকে যদি এরকম একটা মেয়ে দিতেন দেখশন করার জন্য। তারপরে আপনার তাকে আমার গ্রামেরই পাড়ার প্রতিবেশী মামাতো বোন, তার অবস্থা বেশ ভালো না, তার বাবা ছিল না, নাম জরিনা আক্তার, তো নাবালিকা ছিল সে, তখন আপনার ক্লাস 7 পর্যন্ত পড়ছিল, তখন 1997। তখন তারে আমি আনলাম, আনার পরে আমি তারে নিয়ে কাজ শুরু করলাম। ওরা দেখশন করে। কি করে উনি তখন, কি করে আপনার মেয়ে ছেলেরা প্রস্তাব পায়খানার জন্য গেলে
সে একটু সহযোগিতা ধরে ধরে হাত দিয়ে সাহায্য করে। তো তারা আমি বললাম যে তুমি তো কোনো বেতন দিতে পারো না, আমি নিজেও বেতন পাই না, যদি কোনোদিন হয় পাইবা, যদি কোনোদিন না হয় পাইবা না, এই আশায় থাক। আচ্ছা আচ্ছা। তো এইভাবে 1999 সালে ব্রাদার ফ্রাঙ্কের এই ঘটনায় উনি আমাকে দিলেন 1000 টাকা স্যালারি, আর ওই মেয়েটাকে দিলেন 300 টাকা স্যালারি। আচ্ছা, এভাবে চললো 1999। 31 আমি কিন্তু আবার ওই যে পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থা যেটা বর্তমানে চলছে কার্যক্রম, জি, এটা কিন্তু গড়ে তোলার চেষ্টা কিন্তু 1997 থেকে। এই প্রতিষ্ঠানের নামকরণ করলাম পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থা, আর স্কুলের নামকরণ PDUS, স্কুল ফর ব্লাইন্ড চিলড্রেন। তখন এটার জন্য আবেদন করলাম সমাজসেবা কার্যালয়, জেলা নেত্রকোনায়, রেজিস্টার্ড হওয়ার জন্য। এটা 2000 সালে পরে আপনার 9 আগস্ট রেজিস্টার্ড হয়েছে। সংগঠনের কথা আর ব্যক্তির কথা আমার একসাথেই যাচ্ছে কিন্তু এখন। জি। তো পরে আমি এখন মোটামুটি একটু টাকা পাই, আবার একটু চাপ পড়লে জরিনা আক্তার নামে ওই মেয়েটাই সবসময় স্কুলে সহায়তা করে। তখন আমার একটু ঘাটতি হইলো, আমি ঢাকায় আসি, আইসে কিছু কলম নেই, কিছু চকলেট নিই, 2-4 দিন এখানে আবার একটু কাজ করে যাই, কাজে আসি, অন্য কাজও করি, আবার নিজে একটু কাজ করে, এভাবে যাই, স্কুল চলতে থাকে, এভাবে কাজ করতে থাকি। 2000 সালে মোটামুটি একটা এই ব্যক্তিগত জীবনে উপরে মানুষের আশপাশের মানুষের একটা জল্পনা কল্পনা আসলো বিবাহ বিষয় নিয়ে। মানে আপনাদের দুজনকে নিয়ে? আমাকে নিয়ে আর ওকে নিয়ে, জরিনাকে নিয়ে। জি 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 জি। আচ্ছা। তখন আমার এক দাদা প্রশ্ন করতেছে যে তুই কি বিয়ে করবে না? আমি তো বিয়ে করব, এখন তো আমরা কেউই প্রতিষ্ঠিত না, আমি তো প্রতিষ্ঠিত না, বিয়ে করলে কারে করবি? দাদা না না, বিয়ে করবো কারে করবো মানে এ তো আল্লাহর ইচ্ছা, আমি তো জানি না কাকে বিয়ে করব। তখন ও বলতেছে তুই তো গ্রামের ভাষা আর কি, তুই তো কানা মানুষ, তোর তো দয়া নাই, চোখ নাই, তোর দয়া কিসের? না না, এই কথা বললেন যে তুই যাকে নিয়ে চলতেছস, তুই তার চেহারা দেখছ না, তার কাছে তোর একটু মায়া হয় না, তুই তারই তো বিয়ে করবি, তুই অন্য কোথাও গিয়ে আশা তোর কেন? তখন আমাকে খুব কঠোর ভাষা বলে যে কানা মানুষের দয়া নাই। তখন আমার মনে হয় একটু আঘাত সামান্য আসছে। না না, তুমি এই কথাটা বললা আমাকে? হ্যাঁ বললাম, তোর দয়া যদি থাকতো এই ধরনের কথা বলতে না। তখন বললাম যে না না, আচ্ছা আমি যদি কিছু বলে তুমি কিছু করতে পারো, তুই বল, আমি সব ব্যবস্থা করব। তখন আমার একটা চিন্তা একটাই, দাদা আমি 8 দিন সময় দেব, তোমার পরে বলবো। ঠিক আছে, তোর কাছে আমি 8 দিন সময় নিলাম, তুই 8 দিন পরে বলবি। এদিন থেকে একটা কল্পনা হইলো যে আমি মেয়েটার যে বিবাহের প্রস্তাব দিব, তার গার্ডিয়ানরা তো কখনোই আমার কাছে বিয়ে দিবে না, কারণ আমি দৃষ্টি প্রতিবন্ধী, হই নাই প্রতিষ্ঠিত, এখন কেবলমাত্র একটু পায়ের নিচে একটু দাঁড়ানোর মতো জায়গা হয়নি, হতে যাচ্ছে এমন কিছু একটা। তো আমি বিয়ে করব, আর এই মেয়েটা তো বিয়ে দিবে না, আর যদি বিয়ের প্রস্তাবও নিয়ে যাওয়া হয় তাহলে তো ওই গ্রামের মানুষ, আমার আব্বা ছোট হবে, আমার আব্বা এমনি তো কষ্ট মনের মধ্যে, তো আমার জন্য যায় ছোট হবে, নানা কল্পনা জল্পনা। তখন ওই নানা আর আমার বাড়ি ছাড়ে না, আমার ঘর ছাড়ে না, বিয়ের কথা বলতেই হবে। আমি ওই মেয়েটার আবার একটা ব্রেইল, আমার ভাষায় তার চিঠি লেখায় শিখাইছিলাম, জি, বই পড়া শিখাইছিলাম, মানে আমরা যে হাত দিয়ে পড়ি ওই পড়া। আমার মাঝখানে একটা প্রশ্ন জাগলো, আচ্ছা আমি 3-4 বছর ধরে এই মেয়েটা নিয়ে কাজ করতেছি, এটা তো 2000 সাল, 97 থেকে ওটা নিয়ে কাজ করতেছি, ওর কাছে আমি কি পাইলাম, ও আমার কাছে কি পাইলো, কি বুঝলো, ওর কাছে আমি একটা চিঠি লিখি। তো ওর কাছে আমি একটা চিঠি রাখলাম, চিঠিটা মাত্র 2 লাইন। আচ্ছা তুমি আমার কাছে কি চাও? আচ্ছা তোমার কাছে যদি আমি কিছু চাই সাধ্য মতনে দেওয়ার মতো তোমার কাছে আছে কি? এরকম 2-3টা লাইন লিখলাম। হ্যাঁ, তখন সে
এগুলো ইশারা ইঙ্গিত কিছুটা বুঝছে আমি কি চাইছি। সে আবার উত্তর লেখছে, এটা হাবিব ভাই আমার মনে আছে, সালাম নিবেন ভাই, আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলো যদিও আমার অভিভাবক নেই, আমার আব্বা নেই, তবু আমার গার্ডিয়ান আছে, চাচা আছে, প্রতিবেশী আছে, তারা যা রায় দিবে দুনিয়াতে আমার তাই মেনে নিতে হবে, এছাড়া আমার কোনো পথ নেই। কারণ আমি আমার যদিও আপনাকে যদি আমার কিছু ভালো লাগে সেটা বা এই ধরনের কোনো কিছু আমার নেই, এরকম বললে পরে শেষে একটা নিচে একটা লাইন লিখে দিছে যে পৃথিবীতে যদি সুখ সৃষ্টিকর্তা রেখে থাকেন তাহলে কোনো ব্যক্তি নাই যে আমাকে দুঃখ দেয়, দুঃখ যদি থাকে তাহলে কোনো ব্যক্তি নাই যে আমাকে সুখ দেয়। এই লাইনটার মধ্যে আমি কিছু আশা পাইছি আমার মনে হয়। তো এই লাইনটার ভাষায় আমি বিয়ের প্রস্তাব তার কাছে দিলাম, ওই নানার কাছে। তখন আপনার যেই কথা সেই কাজ, আমি লজ্জিত হইলাম, বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে তারা দিবে না। শেষ পর্যন্ত মেয়ে নিয়ে গেছে আমার কাছ থেকে, আমার স্কুলই দিবে না। তো যাই হোক, অনেক সংগ্রাম টংগ্রাম করে বিয়ে হলো। বিয়ে হলো এইরকম 9 আগস্ট 2001 সালে রেজিস্টার্ড আমার প্রতিষ্ঠানের, 14 আগস্ট 2000 বিয়ের রেজিস্টার্ড আমার, অর্থাৎ আমার সংগঠনের রেজিস্টার্ড এবং বিয়ের রেজিস্টার্ড আমার 3-4 দিনের ব্যবধান। ওকে। তারপরে আবারও সংসার শুরু করলাম, স্কুল শুরু করলাম। ওই দিক দিয়ে এখন একটু বাড়তি ইনকামের দরকার আছে, আর একটু এইভাবে আস্তে আস্তে আপনার ওই রেজিস্টার্ড কাজ করলাম, হকারিও করি। এইভাবে আপনার স্কুলের ছাত্র বাড়াইলাম, এখন 10 জন হলো। 2001-এ আবার স্কুল বন্ধ হয়ে গেল। এখন পারতেছি না, আমি কি করব। স্কুল বন্ধ করে দিচ্ছি, বলছে আমার স্ত্রী, তুমি যতটুকু পারো চালাও, আমি ঢাকায় গেলাম। আচ্ছা। আমাকে কিন্তু অনেকেই চিনবেন, আপনারা বিশেষ শ্রোতা যারা আছেন আপনারা খেয়াল করলে চিনবেন, মনে আছে কিনা, আজ থাকবে আমি মনে করি। কারণ আমার সীমানাটা ছিল বনানী থেকে গুলশান 2 থেকে গুলশান 1। আমি রাস্তায় হাঁটতাম আর কলম চকলেট বিক্রি করতাম। এগুলা অনেকেরই না জানার কোনো ইয়া নেই, সবাই চিনেন, জানেন যারা দেখছেন। তো আমি ব্যবসা করতাম। এটা একটু থামাচ্ছি আপনাকে, কত সালের দিকে এটা? এটা রেগুলার, মানে রেগুলার আনরেগুলার যাই বলি, এটা 2001 থেকে শুরু। কি করতেন এই সময়টাতে আপনি? ওই স্কুল চালাতাম, চকলেট হকারি করতাম, হকারি নিয়মিত করতাম, যেহেতু সংসার হচ্ছে। আচ্ছা, তো কোন এরিয়াতে এটা? এটা বনানী থেকে গুলশান 2 থেকে গুলশান 1। এই হকারি করে আপনি স্কুল চালাতেন? স্কুল চালাতাম এবং সংসারও চালাতাম। আচ্ছা। তখন এই কথা কিন্তু আমি কাউকে বলতে পারতাম না, মানুষ বিশ্বাস করতো না, এটা বিশ্বাস করার কথাও ছিল না। মানে ওই হকারি করার সময় এটা বলতেন যে আমি স্কুল চালাই? না, এটা বলতে পারতাম না, তখন আমি হকারি ছিলাম। আচ্ছা, তো কি বলতেন এই সময়টা? এমনি চকলেট? আমি বলতাম শুধু আমি সংসার চালাই। আচ্ছা, এটা বলতাম, আর বিশ্বাস করতো না তো মানুষ, এটি বিশ্বাস করার কথা না। তোমার প্রশ্নগুলো শিক্ষিত এটাও আমি বলতাম না, কারণ আমার যে পজিশন, আমার ওই যোগ্যতা আছে, এটা আমি বললে কি লাভ। তো 99 যে এইচএসসি পাস করলাম, 2001-এ ডিগ্রি শাহ সুলতান ডিগ্রি কোর্সে পড়াশোনা শেষ করলাম। শাহ সুলতান কোথায় এটা? এটা মদনপুর, নেত্রকোনা সদরই। আচ্ছা, ডিগ্রি কলেজ। তো পরে আমি এভাবে শুরু করলাম, করার পরে একটু পাষাণ হয়ে গেলাম যে আমি আর কত চেষ্টা করব। ওই সময়টাতে বাচ্চাদেরকে পড়াতো কে? ওই প্রতিবন্ধী বাচ্চাদেরকে? না, ওই আমার স্ত্রী পড়াতো। কি পড়াতো সেই সময়টা? আপনার সরু সরাইয়া, মানে কবিতা, মানে অক্ষর জ্ঞানগুলো দিত। অক্ষর জ্ঞানগুলো দিত এবং ক্লাসিয়াল 1-2 পড়া ছিল। আচ্ছা, 3 পর্যন্ত পড়ছে এবেলা বাচ্চা, এই সময় বাচ্চারা, কারণ 97-এর বাচ্চা আছে এখানে। আচ্ছা, 2001-এ 4 পড়ছে।
এই সময় বাচ্চারা। এবং কেউ আপনাদেরকে সাহায্য করেনি, আপনি এই হকারি করে যে টাকাগুলো পেতেন জি। সেটার কিছুটা দিয়ে আপনি এই ছেলে মেয়েদেরকে জি, পড়িয়েছেন। জি, জি। এবং যারা ব্রাদার পড়তো, ফ্র্যাঙ্ক, জি ব্রাদার ফ্র্যাঙ্ক, হ্যাঁ, ব্রাদার ফ্র্যাঙ্কের যে সাহায্যটা এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। যারা পড়তো এদেরও তো দেবার সামর্থ্য ছিল না। না, এরাও দেওয়ার সামর্থ্য ছিল, এরাও দেওয়ার সামর্থ্য ছিল। প্রিয় শ্রোতা, আমরা ভিডিও ক্লিপসটি দিয়ে দিচ্ছি ফেসবুকে, এই অংশের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ভিডিও ক্লিপস। আপনারা নিশ্চয়ই জানেন, আমি একটু সামারি করছি এই ভিডিও ক্লিপসের এই জায়গাটাতে। যেই ভদ্রলোকটি আজকের এই জীবনের গল্প বলছে এবং যাকে আপনারা একটু আগে ভিডিওতে দেখলেন, ইনফ্যাক্ট এই ভিডিওতে দেখছেন, ওনার নাম হাবিবুর রহমান। হয়তো রাস্তাঘাটে অনেক দেখেছেন, তিনি হকারি করেছেন, হয়তো আপনার সামনে কখনো পড়েছে, হয়তো পাত্তা দিয়েছেন অথবা দেননি। এই মানুষটি দৃষ্টি প্রতিবন্ধী, নিজের লেখাপড়ার খরচ নিজে জোগাড় করতে গিয়ে যে হ্যাসল লাইফে পার করেছেন, সেটার পুরোটা গল্পই হচ্ছে আজকের এই হ্যালো হিট 920। শেষ কাহিনী কিন্তু এখানে না। কাহিনীটা হচ্ছে, উনি তার সামর্থ্য নেই, সেই অবস্থায় ওনার মতো যারা ছোট ছোট বাচ্চা আছে দৃষ্টি প্রতিবন্ধী, তাদেরকে নিয়ে একটা স্কুল খুলেছেন এবং সেই স্কুলের অর্থ সাহায্য প্রথম পর্যায়ে একজন বিদেশির কাছ থেকে পেল, শেষ পর্যায়ে কারো কাছ থেকে পাননি। উনি হকারি করে নিজের সংসারে নিজের স্ত্রীর ভরণ পোষণ চালিয়েছেন এবং যে টাকাটা বেঁচেছে সেটা দিয়ে তিনি তার যে রেজিস্টার স্কুল, সেই স্কুলের বাচ্চাদেরকে পড়িয়েছেন। আমরা গল্পের এই জায়গাটায় আছি, আমরা সামনের দিকে আরো যেতে চাই। হ্যাঁ, বলুন। তারপরে আমি যখন রেজিস্টার পাইলাম, তখন সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আমরা ওই কিছু টাকা, 10,000 টাকা এককালীন বৎসরে জি, এটা পেতে শুরু করলাম। এটা তারা সরকার আমাকে দিল। তখন আমি ওই ব্যবসার পাশাপাশি এটা শুরু করার পরে আমি 2010 সালে পুরাদমে, যেটা হলো 12 জন দৃষ্টি প্রতিবন্ধী নিয়ে কার্যক্রম শুরু করলাম। তখন নেত্রকোনার ডিসি ছিলেন আনিস মাহমুদ স্যার, তিনি নেই এখন। তো উনি 2010-এর 11 জুলাই আগস্ট মনে হয়, আমার একটা রেকর্ড করা আছে, কিন্তু আমি সালটা শিওর আমার মনে নাই। তো উনি গেলেন সরাসরি, উনি ডিসি তে জয়েন করলেন। উনি প্রথম ডিসি, মানে ওনার জীবনে প্রমোশনে গেছেন নেত্রকোনা। ওনার সাথে কথাবার্তা বললাম যে, স্যার আমি কি করতে পারি, আমি তো এইভাবে চলতেছি, আমার একটু সাহায্য দরকার। উনি বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে সহযোগিতা করব। এবং তিনি আমার সাথে এক পর্যায়ে আলোচনা বসলেন আমার কমিটির সাথে। বসার পরে তিনি আমাকে 2 মেট্রিক টন চাউল দিলেন। বিরতির সময় হয়েছে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা বারবারই কথাটি বলছি যে সৃষ্টিকর্তা তার পাশে দাঁড়ান যে নিজেকে সাহায্য করে। স্বপ্ন দেখতে হবে, অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন, এবং সেই স্বপ্নের পিছে দৌড়াবার মতো সৎ সাহস থাকতে হবে। পা দুটো থাকুক আর না থাকুক, আল্লাহ আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবেনই। সুন্দর একটা স্বপ্ন, সৎ সাহস এবং সেটার জন্য অদম্য আকাঙ্ক্ষা, ঠিক আছে। উনি একটা স্বপ্ন দেখে চলেছেন এবং সেই স্বপ্নের যে যাত্রা, সেই যাত্রার মাঝামাঝি রয়েছে আমরা। আপনি যেটা বলছিলেন যে আপনাকে চাল দিয়ে কোন একজন প্রশাসনিক কর্মকর্তা সাহায্য করলেন, তারপর আমার একটা বাচ্চা নিয়ে, মানে আমার স্কুলের বাচ্চা নিয়ে, দৃষ্টি প্রতিবন্ধী, এর নাম হচ্ছে সৈয়দা ইতি। তো ওই মেয়েটাকে নিয়ে কেন্দ্র উপজেলা গেলাম শিক্ষাবৃত্তির জন্য, মানে ওর জন্য একটা শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা যায় কিনা, সরকারি নিয়ম আছে, সিস্টেম আছে। যে দেখলাম যে ওখানে ওই ওনার উপজেলা নির্বাহী অফিসার, উনি পরীক্ষায় চলে গেছেন, পরীক্ষার পরিদর্শনে গেছেন, প্রাইমারি পরীক্ষা পিটিআই। এখন আমরা বসে থাকতে উপজেলার চেয়ারম্যান, 2012 সালের কথা বলতে, সেটা ইফতেখার জামান পিন্টু, বর্তমানে তিনি এমপি আটপাড়া কেন্দ্র নেত্রকোনার, ইফতেখার জামান পিন্টু আর কি। তো উনাকে কিন্তু আসলে আমরা চিনতাম না। তো ইউনু মহোদয় সম্ভবত ফোন করে বলছেন যে, স্যার আমি তো আসতে পারতেছি না, তাই কার্ডগুলো আপনি বিতরণ করেন শিক্ষাবৃত্তির। আচ্ছা, এই সম্ভবত এরকম আর কি। তো উপজেলা ইউনু স্যার না আসার কারণে উপজেলা চেয়ারম্যান সাহেব শিক্ষাবৃত্তির কার্ড বিতরণ করতেছেন। মানে আমি আমার বাচ্চাগুলো নিয়ে গেলাম। তখন আমি 12 জনের মধ্যে দেখলাম যে শিক্ষাবৃত্তি হচ্ছে 560টা, তো সবাই নিয়ে যাওয়ার দরকার নাই। দেখলাম আমরা প্রতিবন্ধী, মানে দৃষ্টি প্রতিবন্ধী হলাম 4 জন, আর প্রায় 50-60 জন হয়ে গেছে শারীরিক, মানসিক, শ্রবণ, বাক, এগুলা। 5টা মাত্র শিক্ষাবৃত্তি কয়জনকে দিবে? আচ্ছা। তখন আমি
আবার সবাইকে যখন ডাকছেন আর আমি সালাম দিলাম, স্যার আমার দৃষ্টি প্রতিবন্ধী 4 জন নিয়ে আসছি, এখন স্যার আমাকে শিক্ষাবৃত্তি দিতে হবে। উনি বলতেছে, শোনেন আমরা শিক্ষাবৃত্তি দিব কয়েকটা মাত্র, কয়জনকে দিব? আপনি যেহেতু সংগঠন থেকে আসছেন আমি আপনাকে ফেরত দিব না, আমি আপনাকে একটা বাচ্চাকে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে দিলাম। বর্তমান এমপি ইফতেখারুজ্জামান পিন্টু সাহেব বলছেন আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব আর এই বাচ্চাটাকে শিক্ষা উপবৃত্তি আমি ব্যবস্থা করে দিলাম। আচ্ছা, তখন 31 ডিসেম্বর 2012 দুটা 500 টাকা নোটের প্যাকেট, হ্যান্ড ক্যাশ, চেক না, নগদ হ্যান্ড ক্যাশ 1 লক্ষ টাকা দিলেন। যে বললেন এটি যে আপনি লেখাপড়ার কিছু সামগ্রী কিনেন আর ঘরের জন্য কিছু ফার্নিচার কিনেন। সত্যি আমার এই স্যার মহোদয় এখন এমপি, আল্লাহ তারা এমপি বানাইছে এখন, তিনি দেওয়ার পরে আমি কিছু ফার্নিচার কিনলাম, আমি কিছু শিক্ষা সামগ্রী করলাম, করার পরে আস্তে আস্তে ডিসি স্যারের সাথে করলাম। তখন 50 টাকা থেকে তারপরে 200 টাকা ঘর ভাড়া নিলাম, তারপরে আপনার এই থেকে তারপরে 1000 টাকা, 1500 টাকা ঘর ভাড়া, শেষ পর্যন্ত একটা ঘর আমি, যেটা আমাদের গ্রামের ভাষা বন্ধক, বন্ধক বুঝেন কিনা, মানে ফেরত যোগ্য, মালিক টাকা দিবে এত হাজার, আবার এত বছর পরে ফেরত নিয়ে যাবে, টাকা দিয়ে দিবে, এরকম একটা ঘর আমি 2010 সাল থেকে ব্যবহার করতেছি। তো বন্ধক নিয়েছেন? জি জি জি, 50,000 টাকার মধ্যে। সেটা আমার নিজস্ব কেস, কারোর টাকা না। পাকা ঘর না কাঁচা পাকা? কাঁচা এবং পাকা, সাইড পাকা, কাঁচা ঘর ভিতরে। তারপরে আমি ওই 2010 সালের পরে, অর্থাৎ 12 সালে সাহায্য আনিস মোহাম্মদ স্যার দেওয়ার পরে আমি কিন্তু এই স্কুলের বইয়ের ব্যবস্থা করা দরকার, বই কিভাবে মেনটেন করব, এটা একটা চিন্তার বিষয়। বই আস্তে আস্তে আনলাম, এই কাগজ বই না। এখানে 2012 শেষ দিয়ে আমি বইয়ের জন্য আবেদন করলাম। তো সবচেয়ে বড় দুঃখের কষ্টকর বিষয় হলো, আমরা যেভাবে দেখি মানুষ, শুধু আমরা যদি ভাষা যতটুকু ব্যবহার করি, আশ্বস্ত করি, বাস্তবে যদি এতটুকু করতাম, আসলে প্রতিবন্ধীরা এত কষ্ট পাইতো না। তখন আবার ওই স্কুল বন্ধ হয়ে যায়, ব্রাদার প্রাঙ্ক আবার স্কুল বন্ধ করে, মানে ফান্ড দেন না, সবাই সাহায্য করে না। তখন আমি আবার এই যে ব্যবসায় ফিরে আসলাম। স্কুল বন্ধ বলতে এই আমার স্ত্রী চালাইতো আর কি স্কুলটা, আমি আমার সংসার চালাইতাম, মাঝে মাঝে স্কুলে যেতাম কোথাও। তো আবার এখন আমি গ্রামের পর্যায়ে যাই, একটু উন্নত হয়ে যে আমাকে যখন 3,500 টাকা দিল মাসে এই ইয়াতে ব্রাদার ফ্রাঙ্ক, তখন আমি ভাবলাম যে না, তাহলে আরেকটু আমি উন্নত ভালো দিকে কাজ করতে চাই। তখন ওই কাগজের জন্য উনি আবার দিচ্ছেন 2,000 টাকা, ওই প্রতি মাসে 2,000 টাকা কাগজ কেনার জন্য, আর্ট পেপার। তখন আমি ভাবলাম যে না, ছাত্রছাত্রী তাহলে এখন বাড়াইতে পারবো, তাহলে ছাত্রছাত্রী বাড়াই আর আমি একটু কাজ করি। এককালীন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে 10,000 টাকা এটা দিয়ে আসছে নিয়মিত। এইভাবে আমি কিন্তু 4 জন থেকে 6 জন, 6 জন থেকে 8 জন, 8 জন থেকে 10 জন, 12 জন। স্কুলে ভর্তির ক্ষেত্রেও আমার জন্য আরো সমস্যা হতো, যেটা হলো আমি গার্ডিয়ানকে বোঝানোর জন্য আমার সবসময় বাড়িতে যেতে হতো, তাদের কাছে যায় বলতে হতো যে তোমরা বাচ্চা স্কুলে দাও, বাচ্চা স্কুলে দিলে এই করা যাবে, সে করা যাবে, ভালো কিছু করা সম্ভব। তো এইভাবেই কিন্তু আমি আসলে এই, যেমন ধরেন স্কুলে পড়ার দরকার, আমি কিন্তু ক্লাস 4 পর্যন্ত পড়াইছি, কিন্তু এটা গ্রহণযোগ্য না। কেটে আমারটা এটা রেজিস্টার্ড হয়েছে, কিন্তু সরকারি ক্লাসিয়াল দরকার। আমি তখন প্রাইমারি স্কুলে, সরকারি একটা প্রাইমারি স্কুলে এদেরকে ভর্তি করব, সবাই এই দৃষ্টি প্রতিবন্ধীদেরকে আমার এখানে থাকবে, আমার এখান থেকে ক্লাস করবে, ওখানে ক্লাস সিস্টেম না সরকারি সহযোগিতা পাবে। তখন একজন প্রধান শিক্ষকের সহযোগিতা নিয়ে তখন উনি বললো যে আমি কিভাবে তাদেরকে ভর্তি করব, তাদেরকে তো পড়াশোনা আমি করাইতে পারবো না। তখন আমি বললাম যে না, আমি আপনাকে সহযোগিতা করব না, আপনি আমাকে সহযোগিতা করলেও তো আমি করব না। মানে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনার এখানে পড়াশোনা করবে কিন্তু ওখানে গিয়ে পরীক্ষা দিবে, তাই তো? জি জি জি। তো সেটার জন্য আপনার একটা স্কুলের সাথে এনলিস্টেড হতে হবে, জি জি, এবং সেটা ওই হেডমাস্টার করবে না, এটাই আপনাকে বলছিল। আচ্ছা, তো বলুন তারপর। করবে না, আমি বললাম যে না, আপনি করবেন না কেন, বাধ্যতামূলক, এখন প্রতিবন্ধী 100% কোঠা শিক্ষার আওতায় আসবে, এখন তো আপনি করবেন।
আমার ব্রেইল প্রশিক্ষণ নেই, এই প্রশিক্ষণের ব্যবস্থা আমি করব। যে আপনি করলে কি, আপনি কি, হু আর ইউ? আমার হেডমাস্টার সাহেব বললেন, আপনি কি? আমার সরকার করবে আমাকে। তখন কথাটা আমার খুব আমি একটু কষ্ট পাইলাম। আমি একটু নম্রতা এরকম বললাম যে দেখেন, তাহলে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের আমি যতটুকু যুদ্ধ করছি এই পর্যন্ত সবটাই কি আমার বৃথা হয়ে গেল? যে আপনি কি করছেন না করছেন সেটা আমার দেখার বিষয় না, আমি চাকরি করি সরকারি। তখন আমার একটা সাহস বুকের মধ্যে আছে যে আইন যখন আছে, আইন আমি আদায় করবো একাই ইনশাআল্লাহ। এটা নেত্রকোনা জেলা শিক্ষা প্রাথমিক অফিসার কাছে গেলাম। যাওয়ার পরে উনি বললেন যে হ্যাঁ, এটা সত্য, এটা করতে হবে বাধ্যতামূলক। তাদেরকে বলেন, স্যার আপনি বলেন। তখন উনি উনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বললেন, বলার পরে ওই হেডমাস্টারকে বললেন, বলার পরে ওনারা সার্টিফাই করলেন। তখন আমি কি করবো, এখন তো আমার তো খাবারের টাকা নাই বাচ্চারা, এখন কি করব? এখন আরো কষ্ট শব্দ হয়ে গেছে। এখন 4টি স্কুলে বিভক্ত করছি ওই 12টা বাচ্চাকে। স্কুলের নামগুলো আমি বলছি, আপনারা ইচ্ছা করলে তদন্ত করতে পারবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয় বইকুড়াহাটি কেন্দ্র উপজেলা, তারপর লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র উপজেলা, সেনের বাজার রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র উপজেলা নেত্রকোনায়, মনাং সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর নেত্রকোনা। এই 4টে বিদ্যালয়ে আমি কার্যক্রম শুরু করি। কিভাবে? আমি এবং আমার স্ত্রী যারা ক্লাস করাবো, ওই সপ্তাহে 2-3 দিন যাব, আর বাকিটা ক্লাস স্বাভাবিক টিচাররা করাবে। তো স্বাভাবিক টিচাররা করাবে, ক্লাসের সাথে বইয়ের সাথে মিল আছে, কোনো সমস্যা নেই, শুধু লেখার সিস্টেমটাই ভিন্ন, আমাদের ব্রেইল পদ্ধতি। মনে করেন আপনি কবিতা পড়াইবেন, মেঘের কুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আপনি হয়তো আমার লেখাটা বুঝতেছেন না, কিন্তু পড়া তো বুঝতেছেন, কাজে আপনি পড়াশোনাটা আপনি পড়াইতে পারবেন। আমি একটা জিনিস একটু পরিষ্কার করতে চাই, আপনার প্রতিষ্ঠানের তখন রেজিস্ট্রিকৃত একটা প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠানের নাম হয়ে আছে কি যেন নাম? পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থা। তো এই দৃষ্টিহীন উন্নয়ন সংস্থা তো সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন পেল না? জি। আচ্ছা, তো আপনাদের কাজটা কি ছিল? যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের বা সেই সব বাচ্চাদেরকে মূল স্কুল যেগুলো সেগুলোর সাথে অ্যাফিলিয়েট করা, একীভূত করা, এবং একীভূতকরণ করা শুধুমাত্র না, তাদেরকে ব্রেইল পদ্ধতি শেখানো। আচ্ছা, তারা কিভাবে পরীক্ষা দেবে? তারা ব্রেইল পদ্ধতিতে আপনার যখন বোর্ডবিহীন পরীক্ষা যেগুলো, এগুলো আমরা নিজেরাই নিই। আচ্ছা, মাস্টার শুধু আমরা প্রাইমারি স্কুলের সাথে সংযোগ রেখে, ধরেন আপনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আপনার স্কুলে তো প্রশ্নগুলো করছেন, জি, তো আপনার প্রশ্ন আমি একজন টিচার, আমি ব্লাইন্ড, আপনার প্রশ্নগুলো আমি নিলাম, নিয়ে আমার বাচ্চারা পরীক্ষা নিলাম আপনার নিয়মে, মানে আপনার যে সরকারি নিয়মে। আচ্ছা, তো ওই প্রশ্নটা নিয়ে আপনি ব্রেইল পদ্ধতিতে সেটা টাইপ করেন? জি জি। টাইপ করার পর একটা বাচ্চা কিভাবে সে পরীক্ষার অ্যান্সার দেয়? জি, সে কিভাবে অ্যান্সার দেয়? সে অ্যান্সার দিবে, সে দেখবে প্রশ্নটা পড়ে দেখে সেও কি ব্রেইল পদ্ধতিতে লিখে অ্যান্সার লিখবে ব্রেইল পদ্ধতি। আচ্ছা, এটা বোর্ডবিহীন পরীক্ষা যেগুলো, এগুলো বোর্ডবিহীন পরীক্ষা। কিন্তু বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে কি হয়? বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে আমরা কথা বলি না, এখনের কথা বলি। জি, আমি গত বছর পরীক্ষা দেওয়া হয়েছি, আমার সমর্পণের পরীক্ষা 5ম শ্রেণী, 4র্থ শ্রেণীর একটা ছেলে আমরা দিছি, খুব ভালো ছেলে। এটা স্কুলের নিয়ম হলো, এটা স্কুলের হেডমাস্টার, এটা আবার ওই যে অভিভাবকরা পক্ষ থেকে কোনো দায়িত্ব থাকবে না। আচ্ছা, এটা হেডমাস্টার নির্বাচিত করবে। 4র্থ শ্রেণী, 5ম শ্রেণীতে পরীক্ষা দিল, 4র্থ শ্রেণীর ছেলে বা মেয়ে লাগবে। আচ্ছা, এইভাবেই বোর্ডের পরীক্ষাগুলো এইভাবে, যেমন আমি যখন পরীক্ষা দিতাম, মানে আলটিমেটলি পাশে বসে থেকে বলে দিবে, সে লিখবে। জি জি, এটা হচ্ছে সিস্টেম। তো আপনাদের রোলটা এখানে কি থাকে? মানে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা কি ধরনের দায়িত্ব পালন করেন? কোন সময় এই প্রতিবন্ধী বাচ্চাদের, যারা দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য আপনারা কি ধরনের দায়িত্ব পালন করেন? তাদেরকে পরিবার থেকে নিয়ে আসেন স্কুলে, বাচ্চাদের আপনারা বুঝান অভিভাবকদেরকে, এটা একটা দায়িত্ব। তাদেরকে ব্রেইল পদ্ধতি আপনারা শেখান, এটা একটা দায়িত্ব। জি জি। আর কি ধরনের দায়িত্ব পালন করেন? আর আমরা এই সাধারণত এই দুইটাই দায়িত্ব সবচেয়ে বড়। আর দায়িত্ব হলো আমাদের যে অভিভাবকদের সচেতন করা, এবং এই এখন যেটা আমরা করতেছি সেটা হচ্ছে ব্রেইল প্রশিক্ষণটা, যাতে সকল সরকারি বেসরকারি শিক্ষক শিক্ষাগণ গ্রহণ করতে পারে, সেজন্য আমাদের একটা চেষ্টা অতি তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা আমরা করতেছি। আচ্ছা, কিন্তু সেটা অতি তাড়াতাড়ি হয়ে উঠবে না, কারণ এটা
খুব ব্যয়বহুল। একজন শিক্ষক যে প্রশিক্ষণ আপনি দিবেন তার টিএডি এর দরকার আছে। টিএডি কোথায় পাবে? টিএডি তো সরকার দিবে না, বা এটা করবে না। এই জন্য আমি এই কথাগুলো, আপনার প্রশ্ন ছিল তো এখানে যে আচ্ছা, না বুঝতে পেরেছি আমি। আপনি যেটা বলতে চাচ্ছেন যে প্রতিবন্ধী বাচ্চারা যাতে স্কুল থেকে বিমুখ না হয়, তাদের যাতে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা না আসে, সেজন্য আপনারা যাবতীয় কাজ করে যাচ্ছেন, এটা আমরা বুঝতে পেরেছি একটা সংগঠনের ব্যানারে। এবং এই সংগঠনটা আপনাকে অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে লাইসেন্স নিয়ে এখন আপনার সংগঠনটা কাজ করছে। আপনার সংগঠনের বয়স কত বছর হলো? আমার সংগঠনের রেজিস্টার্ড বয়স হলো আপনার এটা তো 16 বছরই চলছে। 16 বছর, মানে 2000 সালে আপনি রেজিস্ট্রেশন পেয়েছেন। 9 আগস্ট 2000। 16 বছরে আপনি কতজন শিক্ষার্থীকে এখন পর্যন্ত এই মেইন স্ট্রিমে আনতে পেরেছেন? আমি মাত্র একজন বাচ্চাকে অনার্স পর্যন্ত পড়াইতে পারছি, মানে আমার ওই বিদ্যালয় থেকে পড়ে যায় এখন অনার্স পড়ে। আর অন্য বাচ্চারা আমি 5জন অষ্টম জুনিয়র সার্টিফিকেট করছে। আর এই বছর একজন ষষ্ঠ শ্রেণী। কারণ আপনি তো জানেন আমার জীবনটা এভাবে গেছে, আমার অনেক কিছু করতে পারিনি এখন পর্যন্ত। তো আপনি যদি না থাকতেন তাহলে এই কটা বাচ্চাও তো এই পড়াশোনার আলোর মুখ দেখতো না। সম্ভব ছিল না। কারণ আমি দেখছি, জরিপ করে দেখছি আমার নেত্রকোনা জেলায়, আপনারা জানেন কিছুদিন আগে একটা প্রতিবন্ধী জরিপ হয়েছিল। জি। এই প্রতিবন্ধী জরিপে আমরা দৃষ্টি প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী প্রায় 1000-এরও বেশি। আর সেখানে আমরা কেবলমাত্র কয়েকজন। এটা কঠিন বিষয়, এই জন্য কেউ এটা নিতে চায় না। আপনার নির্দেশ, সরকার নির্দেশ দিচ্ছে তোমরা প্রতিবন্ধী বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসো। আপনার সরকারের নির্দেশ আমি মানছি, কিন্তু প্রতিবন্ধী বাচ্চা কি শারীরিক প্রতিবন্ধী নিয়ে আসলাম, আপনাকে বললাম যে আমি প্রতিবন্ধী সেবা করতেছি। বাক শ্রবণকে নিয়ে আসলাম, বললাম যে জি আমি করতেছি। দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাটাকে নিতে গেলেই কিন্তু কঠিন। ব্রেইল প্রশিক্ষণের দরকার, যেটা হলো ব্রেইল পদ্ধতিতে পড়াইতে হবে তাকে। ওকে, এই যে আপনি 16 বছর যাবত এই বাচ্চাদের জন্য টুকটাক যতটুকু পারেন মানুষের দরবারে, বিভিন্ন জায়গায়, প্রশাসনিক সংস্থাগুলোতে ধর্ণা দিয়ে, যে করে ভাবেই হোক না কেন কিছু অর্থ সাহায্য নিয়ে এসে আপনি তাদের জন্য সাহায্য করার কাজ করে যাচ্ছেন। 1, 2 নম্বর হচ্ছে যে আর্থিক অবস্থার উন্নতির জন্য তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, এইরকম কোন উদ্যোগ কি আপনার প্রতিষ্ঠান থেকে আপনি নিয়েছেন? আসলে কি, এটা আর্থিক যে বিষয়টা, এটা আমরা খুবই কঠিন। আমরা এটা কিভাবে যে কি করতে পারবো এখন আমি সবটাই ব্যর্থ। মানে যতটুকু চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কি যে হবে এটা আমি এখনো বলতে পারি না। কারণ আমরা চেষ্টা করছি ডোনার পাওয়ার জন্য। এখন ডোনার পাইতে গেলে টাকা ব্যয় করতে হয়, প্রজেক্ট তৈরি করতে হয়। প্রজেক্টের টাকা আমরা কোথায় পাবো? প্রজেক্ট বা কষ্ট করে একটা প্রজেক্ট তৈরি করলাম, কিন্তু প্রজেক্ট পাবো কি, আদৌ পাবো কিনা সেও তো জানি না, সে নিশ্চয়তা নেই। কাজেই আমি প্রজেক্ট তৈরি করতে পারি না, বা ওই এই ধরনের সহযোগিতা। যেমন মনে করেন আমি একটা ঘর তৈরি করছি, এখন ঘরটা তৈরি করব, আমি এখানে প্রায় 3.5 লাখ টাকার মতো খরচ হয়। সেই টাকাটার মধ্যে থেকে আমি এ পর্যন্ত 1,20,000 টাকা খরচ হয়েছে, বাকি কাজটাই আমি অসম্পূর্ণ রাখছি, এখনো করতে পারি না। তাহলে আমি অন্যটা কিভাবে করি? এখন এইগুলা এইভাবে যাচ্ছে আর কি, যে আমি আসলে একটা হস্টেল যদি করতে পারতাম 10টা বাচ্চার জন্য, একসাথে থাকতো, এরকম চেষ্টা আমার আছে, কিন্তু আমি পারবো কি না এটা আমি জানি না। চেষ্টা থেকে তো আপনি সরে আসেননি, এবং এখন পর্যন্ত আপনি তো হতাশ নন। 40 বছরের জীবনের একদম শুরু থেকে এখন পর্যন্ত তো প্রতি পদে পদে প্রতিবন্ধকতা, সৃষ্টিকর্তা একটা প্রতিবন্ধকতা দিয়েছেন, সামাজিক প্রতিবন্ধকতা, পারিবারিক প্রতিবন্ধকতা, হ্যাঁ, সব জায়গাতেই আপনার প্রতিবন্ধকতা। তারপরেও তো আপনি এখন পর্যন্ত এসেছেন, সুতরাং সামনের দিনগুলো নিশ্চয়ই আপনি নেগেটিভ কোনো স্বপ্ন দেখেন না। আচ্ছা প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং একেবারে শেষ ভাগে ফিরবো আশার কথা নিয়ে, আলোর কথা নিয়ে। তিনি দৃষ্টিহীন, কিন্তু তার স্বপ্নটা সম্পূর্ণ রকম আলোয় আলোকময়। আমরা এই জন্যই একটা কথা বলি যে মানুষ স্বপ্নের মধ্যে বেঁচে থাকে। একটা মানুষের স্বপ্ন যদি সুন্দর হয়, সেই মানুষটা সামনের দিকে এগোবেই। উনি যে বাতি জ্বালিয়ে দিয়ে গেছেন সেটা মশাল হবে কি হবে না সেটা তো ভবিষ্যতেই বলে দেবে। কেউ একজন ওনার পাশে দাঁড়ানো দরকার। আমরা 10 মিলে করি কাজ, হারি জিতে না হিলে একটা কথা আছে। 10 জন মিলে পাশে দাঁড়ানোর মতো মানুষ আমাদের সমাজে অনেক আছেন, অসংখ্য আছেন, কিন্তু একজন উদ্যোগ নিতে পারেন। এই উদ্যোগ নেওয়া মানুষের অভাব কিন্তু আমাদের সমাজে অনেক 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 কম। আমি শুধু একটা জায়গাতেই আজকের এই হাবিবুর রহমানকে হাইলাইট করতে চাই, আমাদের হ্যালো 920-তে। তিনি একজন উদ্যোক্তা, তিনি মানুষ গড়ার কারিগর, সেই রকমের একজন উদ্যোক্তা।
তিনি স্বপ্নের বীজটা বুনেছেন তার এই 40 বছরের জীবনে, কারণ তিনি নিজে একজন ভুক্তভোগী। সেই স্বপ্নের বীজটা মহিরুহ গাছ হবে কি হবে না সেটা নির্ভর করছে আমাদের সবার উপরে। বলুন তারপর আমি এইভাবেই তো আমরা করলাম। তারপর ওই যে আবার পাশাপাশি বাক শ্রবণ প্রতিবন্ধী নারীদেরও আমাদের আসলে গ্রামাঞ্চল তো আমরা মনে করি যতটুকু বিনা মানে অর্থ ছাড়া যে কাজটা করা যায় সীমাবদ্ধতার মধ্যে, সীমিত অর্থের মধ্যে, এই টার্গেটে আমরা প্রথমে একটা সেলাইয়ের কল নিই, সেলাইয়ের কল, তারপরে আবার 2টা সেলাইয়ের কল আমাদের ইউনু ম্যাডাম দেন, 3টা সেলাইয়ের কল দিয়ে আমরা প্রতিবন্ধী বাক শ্রবণ প্রতিবন্ধী নারীদের নিয়ে সেলাই কাজ শুরু করি। ট্রেনিং দেন কে, কিভাবে করেন? একজন প্রশিক্ষিত নারী আছে, সে শিখায় সপ্তাহে 3 দিন, এখন বর্তমানে চলমান আছে। আচ্ছা, আমরা তাকে বেতন দিই না, আমরা বলছি যে তোমরা এই প্রতিবন্ধী মানুষদের একটু শিখাও, একটু সাহায্য করো আমাদেরকে। হ্যাঁ, এইভাবে চলমান। তারা কি ধরনের কাপড় সেলাই করে, এগুলো কি বিক্রি করেন আপনারা? না 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 না, আমরা বিক্রি করার তো কিছু নাই, এখন নতুন একেবারেই নিউ, মানে শিখছে। আমরা কাগজ দিয়ে জামা তৈরি করি। কাগজ দিয়ে জামা তৈরি করা শিখছেন শিক্ষার জন্য, এটা চলতেছে আপনাদের? জি জি। ওকে, এই দান করা কয়টা মেশিন কথা বললেন আপনি? দান করা 2টা মেশিন। আরেকটা হলো আমি 3টাই দান যখন আমার নিজেদের মধ্যে থেকে, আর 2টা দানশীল ইউনু ম্যাডামের কাছ থেকে পাইলাম। তো প্ল্যান কি আপনার, ভবিষ্যৎ প্ল্যান কি করতে চান? হ্যাঁ, ভবিষ্যৎ প্ল্যান হলো আমার যে আমি এগুলা কাজ আস্তে আস্তে, এত তাড়াতাড়ি আমি পারবো না। ভবিষ্যতে আমার প্ল্যান হলো যে আমি আস্তে আস্তে এগুলা সুন্দর করে গুছায় গাছায়, যদি আসলে কি আমার এলাকার মধ্যে সাপোর্ট নাই, আমার নিজস্ব যে শক্তি সেটাই শুধু একটু, আর বাস্তবতা যেটা শক্তিটা আমার নেই, অর্থনীতির সাপোর্ট এগুলা নেই। এগুলো দরকার আসলে অর্থনীতির সাপোর্ট। এখন অর্থনীতির সাপোর্টটা কিন্তু আমাদের এই প্রত্যন্ত এলাকায়, আমাদের নেত্রকোনা জেলা, আমি আসলে খাটো করতেছি না, যেটা আমি যতটুকু বুঝতেছি অন্যান্য জেলা থেকে নেত্রকোনা জেলা আমি মনে করতেছি শিক্ষিত সীমাবদ্ধতা, অর্থনীতির সীমাবদ্ধতা, সব দিক দিয়ে মনে হয় যে আমার হাওয়ার বাওয়ার এলাকা, এই জন্য আমরা আর একটু পিছিয়ে আছি। নাহলে দেখেন, আপনি একটু খেয়াল করেন, নেত্রকোনা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, সেখানে 1988 সাল থেকে 1989 পর্যন্ত শুধু চলমান ছিল 1 বছর একটা হস্টেল। আর অথচ এইটার মধ্যে বেতন 1975 সাল থেকে 2016 পর্যন্ত এখনো বেতন শিশুরা পাচ্ছে, অথচ একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী এখান থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। তাহলে দেখেন আমার নেত্রকোনা কি আমরা আশা করতে পারি। 1989 সাল থেকে যদি এরকম হিসাব করি, 12 যোগ 16, 28 বছর। 28 বছর আমার নেত্রকোনা কোনো কিছু হয়নি। তাহলে আমার ওই দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল প্রশিক্ষণটাই হলো জরুরি। সেজন্য আমি বলবো যে আমার সুশীল সমাজকে এবং সরকার এবং যারা আমরা আছি সবাই মিলে আগে দরকার ব্রেইল প্রশিক্ষণ। ব্রেইল প্রশিক্ষণটা দিতে গেলে 3টা বিষয়ের উপর আমরা দেখতে হবে। সেটা হচ্ছে মন মানসিকতা তৈরি, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষক মহোদয়গণের এইদিকে সত্যিকার অর্থে যেটা বাস্তবায়ন করা যায় সেটাই পদক্ষেপ গ্রহণ করা, এবং এর পক্ষে সরকারের পক্ষ থেকে সবসময় চাপ প্রয়োগ করা। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে মনে হয় যে আমাদের এটা হয়ে যাবে, অচিরেই আমরা এটা সমাধান পাব। আর যদি আমি বলছি আপনি করেন, আমি করছি, করব, এই আশায় যদি যায়, যে যদি আজকে 28 বছর যেতে পারে, তারও যে 100 বছর যাবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। আমি এবিসি রেডিওর মাধ্যমে আমি সবিনয় অনুরোধ রেখে বলতে চাই যে আপনারা সন্তান, আমরা দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা, আমাদের জন্য অন্তত টাকা বড় কিছু না, টাকায় সমস্যার সমাধান হয় না, টাকায় মানুষকে অনেক কিছু করে না, মানুষকে উৎসাহ, উদ্দীপনা, শক্তি, প্রেরণা, এগুলোই হলো সবচেয়ে বড় জিনিস। আপনার সন্তান একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তাকে যদি নিজ সন্তান মনে করে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে একটা স্কুলে ভর্তি করে দিতে পারেন, এবং সে যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। যেমন আজকে আমার ইচ্ছা ছিল এবিসি রেডিওতে কোনোদিন আমি আসবো কিনা, আমি নিজে শুনি। আস্তে 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 আল্লাহ আমাকে কিভাবে যেন এবিসি রেডিওতে নিজে আমার মনে হয় যে সৃষ্টিকর্তা নিজে হাত ধরে নিয়ে আসছেন। তবে সেটা আমার চেষ্টা ছিল, ইচ্ছা ছিল, ইচ্ছার কারণে আমি আজকে এই পর্যায়ে এসেছি।
আল্লাহ আমাকে নিয়ে আসতেন। তো আমি প্রথমত শিক্ষক মহোদয়গণের উদ্দেশ্যে কথা বলতে চাই যে আপনারা শিক্ষক সরকারিভাবে কাজ করতেছেন, আপনারা আমাদেরকে যদি না পড়ান আপনাদের চাকরি যাবে না অবশ্যই, বা আপনাদের কোনো ক্ষতিও হবে না। কিন্তু যদি আপনারা ওই প্রশিক্ষণটা যদি একটু গ্রহণ করেন, নিজেরাও খরচ করে, আমি দেখছি এটা হিসাবটা যে একজন ব্রেইল প্রশিক্ষণ নিতে গেলে 2 দিন 3 দিন সময় লাগবে মাত্র। ব্রেইল যেমন আমি চোখে দেখি না, আমি ব্রেইল শিখছি, এখন যদি আমি চক্ষুষ্মান হয়ে যাই তাহলে আমি ডিগ্রি পাস করছি, তার মানে আমার নতুন করে আবার ডিগ্রি পড়ার দরকার নেই, আমার সার্টিফিকেট একটাই। তেমনি আপনারা যদি ব্রেইল শিখেন, নতুন না, শুধু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো শিখলেই আপনারা প্রশিক্ষণ হয়ে গেল, তখন সকল বই আপনারা পড়াইতে পারবেন। কাজী আমার সবিনয় অনুরোধ, আপনারা একটু কষ্ট করেন, আমাদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ান। আমরা প্রত্যেকটা স্কুলে অন্তত ব্রেইল প্রশিক্ষণ থাকলে, প্রত্যেকটা দৃষ্টি প্রতিবন্ধী যদি শিক্ষার অন্তর্ভুক্ত থাকে, তাহলে কোনো একদিন আমার মতো হাবিব আপনারাও তৈরি করতে পারবেন। আর আমার মতো হাবিব তৈরি করেন, আমাদের সহযোগিতা নেন, এটাই আমার কথা। এবং এই কথা থেকেই শুধু একটা কথা বলতে চাই, ও শেষ বেলায় আপনাদের কাছে হাত পাতেনি, ও কোনোদিনও কারো কাছে হাত পাতেনি, কখনোই পাতবে না। আমরা শুধু একটা কথাই বলবো যে ও শেষ বেলাতে এসেও পুরো কমিউনিটিকে নিয়ে চিন্তা করেছে, পুরো অন্ধ কমিউনিটি যারা ব্রেইল পদ্ধতির অভাবে কিংবা আমাদের যে সিস্টেম সেই সিস্টেমের অভাবে তারা এখন পর্যন্ত ওই শিক্ষার আলো থেকে অনেক দূরে থেকে যাচ্ছেন। তাদের জন্যই আমাদের হাবিবুর রহমান আজকে বলে গেলেন। আমাদের জায়গা থেকে শুধু একটা কথাই বলার আছে, জয় হোক মানুষের। সবাই যেন নিজের ভেতরের সবচাইতে প্রজ্বলিত, দীপ্ত এবং কমিউনিটির জন্য কাজ করতে পারি এই রকম কোন চিন্তা নিয়ে পুরো জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে এই হাবিবুরের মতো আপনার জায়গা থেকে হাবিবুর যতটুকু করতে পেরেছে 16 বছরে, আপনি তো তার চাইতে 16 গুণ বেশি করতে পারবেন এবং শেষ পর্যন্ত মানুষের শ্রদ্ধার পাত্র হওয়া, এটাই তো জীবনের সবচেয়ে বড় পাওয়া। এটাই যদি আমরা আজকে হ্যালো 8920 থেকে হাবিবুরের কাছ থেকে নিতে পারি, তাহলে আমার মনে হয় হ্যালো 8920 একজনের জন্য কিছুটা হলো করতে পেরেছে।